প্রথমেই আমি হোমিও উদ্দীপনা এই গ্রুপ বলুন, সংস্থা বলুন বা হোমিওপ্যাথিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি সংগঠন বলুন, অনলাইন সংগঠন বলুন, যাই বলুন না কেন, তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। সাধুবাদ জানাই এই কারণে যে দিনের শেষে অন্তত তারা হোমিওপ্যাথির প্রচার উপলক্ষে এবং হোমিওপ্যাথিকে আরো গভীরভাবে শিক্ষার ইচ্ছা নিয়ে তারা সমস্ত দিন চেম্বার করে নিজেদের কাজকর্ম করে এসে তারপর তারা বসেন এই শিক্ষামূলক আলোচনায়। এর জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদের অসংখ্য ধন্যবাদ প্রাপ্য। এই মুহূর্তে আমাকে যে ব্যাপারটি নিয়ে মানে আমি এটা ঠিক করেছি বলতে পারেন যে কি ব্যাপার নিয়ে আমি বলবো, সেক্ষেত্রে আমি ন্যাট্রাম মিউরকে গুরুত্ব দিয়েছি। এই কারণে গুরুত্ব দিয়েছি যে ন্যাট্রাম মিউর আমরা জানি যে এটা একটা প্রিপারেশন অফ সোডা। আমার যদি কেমিস্ট্রির নলেজ আমি কাজে লাগাই, দো হিউম্যান ফ্যাকাল্টি ইজ নট এ কেমিক্যাল ফ্যাক্টরি, কিন্তু কেমিস্ট্রির নলেজকে যদি আমি কাজে লাগাই তাহলে আমরা দেখব যে আমাদের হাতে সোডা গ্রুপের অর্থাৎ ন্যাট্রাম গ্রুপের অনেকগুলো ওষুধ রয়েছে। এই ন্যাট্রাম গ্রুপের ওষুধগুলোর মধ্যে আমরা যেমন পাই ন্যাট্রাম মিউকে, ন্যাট্রাম সাল্ফ, ন্যাট্রাম কার্ব, এরকম অসংখ্য ন্যাট্রাম গ্রুপের মেডিসিন আমরা পাই। আবার পটাশ গ্রুপের যদি আমি ধরি তাহলে আবার আমি পটাশ গ্রুপের পাই ক্যালি গ্রুপের ড্রাগগুলোকে। আমি সব ডিটেল নামের মধ্যে যাচ্ছি না, কিন্তু প্রিপারেশন অফ পটাশ গ্রুপ অফ মেডিসিন অ্যান্ড প্রিপারেশন অফ সোডা গ্রুপ অফ মেডিসিন, এটা যদি পাশাপাশি রাখি তাহলে এদের মধ্যে একটা সিমিলারিটি পাই। কিন্তু সেই সিমিলারিটি, সেই যে সাদৃশ্য, সেই সাদৃশ্য কিন্তু দুটো গ্রুপের মেডিসিনের মধ্যে সব সময় পাই না। যদিও তাদের বেসিক ক্যারেক্টার অনেক সময় অনেক জায়গায় সিমিলার। দুটো মেডিসিনকে আমরা এখানে সিমিলার পাই, একটা হচ্ছে পটাশ গ্রুপ থেকে ক্যালিকার্ব আর সোডা গ্রুপ থেকে ন্যাট্রাম মিউ। এদের মধ্যে সিমিলারিটি অফ দি সিমটমস অনেক আছে, কিন্তু বেসিক জায়গাটায় এরা অনেকটা সিমিলার। কোথায় সেটা? না, ডেবিলিটি। ডেবিলিটি মানে কি? আর এক কথায় আমি একে বলতে পারি উইকনেস। তাহলে পটাশের উইকনেস এবং ন্যাট্রামের উইকনেস দুটোই কিন্তু উইকনেস। সমস্যাটা হচ্ছে আমরা যখন ফিল্ডে প্র্যাকটিস করি, কারণ আমি বলবো রিলেটেড টু ফিল্ড, অর্থাৎ আমাদের যে ফিল্ডটা, আমাদের যে প্রফেশনটা, এই প্রফেশনটা হচ্ছে মোস্টলি একটা অ্যাপ্লাইড প্রফেশন, মানে অ্যাপ্লাইড মেডিসিন, অ্যাপ্লাইড টেকনিক। সেই অ্যাপ্লাইড সাইডটাকে লক্ষ্য রেখে আমরা আজকে আলোচনাটাকে তার মধ্যেই রাখবো। কিন্তু সেই অ্যাপ্লাইড অ্যাসপেক্টে যদি মানে আমাদের পরিভাষায়, আমাদের হোমিওপ্যাথিক পরিভাষায় যদি বলি যে আমাদের হোমিওপ্যাথিক প্র্যাকটিস, এই প্র্যাকটিসের মধ্যে যদি আমরা যেতে চাই তাহলে পলিক্রেস গ্রুপ অফ ড্রাগস গুলোকে আমাদের মাথার মধ্যে সব সময় রাখতে হবে। এবং ন্যাট্রাম গ্রুপ অফ মেডিসিন, স্পেশালি দ্য ন্যাট্রাম মিউর হচ্ছে এইরকমই একটা পলিক্রেস রিমেডি, যে রিমেডিটা ছাড়া আমরা আমাদের প্র্যাকটিস রেগুলার করতে পারবো না। শুধুমাত্র এখানেই শেষ নয়, আমি যখন অ্যাপ্লাইড পার্সপেক্টিভে প্র্যাকটিস করতে যাব তখন আমার হোমিওপ্যাথ হিসাবে আমার ডিলিংস হচ্ছে সিমটম নিয়ে, এটা আমরা সবাই জানি। কিন্তু দুঃখের কথা হচ্ছে কলেজে বিগত 20 বছর পড়িয়ে
এবং তারপরেও বিভিন্ন আলাপ আলোচনা সেমিনার এসবের মধ্যে গিয়ে একটা জিনিস আমার কাছে পরিষ্কার হয়েছে, যে যত না আমরা বেশি সিমটমের এসেন্সটাকে বুঝতে চেষ্টা করেছি, তার থেকেও আমরা বেশি মেট্রিয়ামেরিকাকে মুখস্থ করার চেষ্টা করেছি। মুখস্থ যখন আমরা করার চেষ্টা করেছি, তখনই সমস্যাটা শুরু হয়েছে। ড্রাগ কনসেপ্ট, ওষুধ সম্পর্কে ধারণা, এবং সেই ধারণাটাকে মাথার মধ্যে নিয়ে আমি যখন অ্যাপ্লাইড পার্সপেক্টিভে যাব, মানে অ্যাপ্লাইড আসপেক্টে যাব, তখন কিন্তু তার সেটা ধারে ও ভারে অনেক বেশি গুরুত্বপূর্ণ ওষুধের লাইন মুখস্থ করাচ্ছে। তার কারণ আমরা যদি আমাদের ড্রাগ প্রুভিং দেখি, তাহলে দেখব সেখানে অসংখ্য সিমটম বিভিন্ন প্রুভারের মধ্যে ডেভেলপ করেছে। তার মধ্যে মেজরিটি অফ দি প্রুভারকে কভার করেছে, রিপিটেডলি ভেরিফাইড হয়েছে সেই সিমটমগুলোকে, এবং রিপ্রোডিউসড হয়েছে সিমটমগুলো রিপিটেডলি। সেই সিমটমগুলোকে মেট্রিয়ামেডিকায় একটা ড্রাগের আন্ডারে সিমটমগুলোকে বসানো হয়েছে। কিন্তু সমস্যাটা ঘটে গেছে গোড়ায়। প্রত্যেক প্রুভার যখন তার সিমটমগুলো বলেছেন, তিনি তার শারীরিক মানসিক পার্সপেক্টিভের ওপরে, ব্যাকগ্রাউন্ডের ওপরে দাঁড়িয়ে সিমটমটাকে বলেছেন। সেক্ষেত্রে কিন্তু এই সিমটমগুলো বলার ক্ষেত্রে যারা ড্রাগ প্রুভিং করেছেন, তারা খুব সততার সঙ্গে, খুব নিষ্ঠার সঙ্গে এই সেন্স অফ সিমটমস, আরো একটু গভীরভাবে বলতে গেলে দ্য এসেন্স অফ দি সিমটমটাকে যার পর নাই বোঝার চেষ্টা করেছেন, এবং সেই এসেন্স গুলোকেই তার সিমটমের মাধ্যমে তারা রুগীর কথার উপরে ভিত্তি করেই, বা রুগীর কথাটাকে মানে ডিস্টর্টেড না করে তারা প্রেজেন্ট করার চেষ্টা করেছেন মেট্রিয়ামেডিকার মধ্যে। ঘটনাটা এইখানে। আমি তাই আমার প্রত্যেক, আপনারা জানেন সবকিছু, অল অফ ইউ আর লার্নেড ডক্টরস, এবং যারা হোমিওপ্যাথির ছাত্র তাদের কাছে আমার এইটুকু রিকোয়েস্ট, যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে যাচ্ছেন, হোমিওপ্যাথি নিয়ে প্র্যাকটিস করতে যাচ্ছেন, তখন কখনোই মেট্রিয়ামেডিকাকে রেপার্টারির ফর্মে পড়ার চেষ্টা করবেন না। ভুল কিন্তু ওখানে হয়ে যাবে। মেট্রিয়ামেডিকা কখনোই রেপার্টারি না। আপনাকে কি বলা হচ্ছে, লবণ খেতে কি ড্রাগ, আপনি পরপর দেখবেন সল্টে ডিজায়ার আছে, পরপর 10টা মেডিসিন ফার্স্ট গ্রেডে আপনি বলে গেলেন, সেকেন্ড গ্রেডে অনেক মেডিসিন আছে। তা লবণ খেতে ডিজায়ার বা লবণ খেতে ক্রেভিং, যাই বলুন না কেন, ক্রেভিং হয় ন্যাট্রামিউরের ক্ষেত্রে, আপনি ফার্স্ট গ্রেডে ন্যাট্রামিউরকে পাবেন, সেকেন্ড গ্রেডে আপনি কস্টিকামকে পাবেন। তা এই যে ক্রেভিং আর ডিজায়ার, এই দুটো শব্দের মধ্যে তফাৎটা কি? এক। দুই হচ্ছে প্রত্যেকটা সিমটমের ইনার মিনিং কি, তার এসেন্সটা কি। আমি এর আগের দিন বলেছিলাম যে এক একটা চোখ বুঝে এক একটা ফুলের গন্ধ শুকে আমরা বলে দিতে পারি ওটা কি ফুল। সিমটমটা পেশেন্টের মুখ থেকে শুনে, পেশেন্টের দিকে তাকিয়ে, তার টোটাল ফিজিক্যাল এবং মেন্টাল মেকআপ দেখে আমি ধারণা করে নিতে পারি পেশেন্ট এটার মধ্যে দিয়ে কি তার ব্যথা বেদনা, তার কি মনের ভাব প্রকাশ করতে চায়। এটাই মেট্রিয়ামেডিকা, এটাই ডায়নামিসিটি অফ দি মেট্রিয়ামেডিকা। মেট্রিয়ামেডিকা ইজ নট এ স্ট্যাটিক ওয়ান লাইক দ্যাট অফ দি রেপার্টারি। রেপার্টারিতে কি হবে? রেপার্টারিতে জাস্ট লাইক কম্পিউটার, আপনি যা ফিড করাচ্ছেন আপনার রেজাল্ট ওই ফিডিং অনুযায়ী চলে আসছে। এসেন্স অফ দি সিমটমটা, যেহেতু মেট্রিয়ামেডিকা খুব ডায়নামিক, এই জন্য কি হয় দেখবেন যে রেপার্টারির রেজাল্টটা আসার পরও ফাইনাল জাজমেন্ট হয় না, আবার আপনাকে সুপ্রিম কোর্টে যেতে হয়। হাইকোর্টের হচ্ছে রেপার্টারি, সুপ্রিম কোর্ট হচ্ছে আবার মেট্রিয়ামেডিকা। বিচার বিবেচনা হলো হাইকোর্টে, যা রেজাল্ট বেরোলো সেই রেজাল্ট নিয়ে আবার আপনি সুপ্রিম কোর্ট, আবার আপনি মেট্রিয়ামেডিকার কাছে ব্যাক করলেন, এবং সেখান থেকে ফাইনাল মেডিসিনটাকে আপনি ফাইনালাইজ করলেন। সো এসেন্স অফ দি মেডিসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনাদের করজোরে প্রার্থনা করব যে এই এসেন্স অফ দি মেডিসিনকে ধরার চেষ্টা করুন। তা যাই হোক, এটা আমি একটা প্রিলিমিনারি কিছু কথা বললাম, কারণ মেট্রিয়ামেডিকা হচ্ছে এমন একটা ব্যাপার
যেটা আমাকে খুব মানে খুব ইমোশনাল করে তোলে। আমি আমার কলেজেও চেষ্টা করেছি কিছু গ্রুপ অফ স্টুডেন্টসকে মেটেরিয়া আমেরিকায় খুব বেশি পোক্ত করে তুলতে। আমি তাদের বলেছি, দেখো তুমি ওয়ান লাইন কোয়েশ্চেন আনসার করবে, ওয়ান লাইন সিমটমস ঝপঝপ করে বলে দিচ্ছ অনেক ড্রাগ, নিশ্চয়ই এটা রেফারেন্স হিসাবে কাজে লাগবে। কোনো একটা সিমটম শুনে যদি তোমার একটা ড্রাগ মনে আসে, মনে রেখো তোমার মেটে আমেরিকা পড়া হয়নি। কোনো একটা সিমটম শুনে তোমার যদি অনেকগুলো ড্রাগ মনে আসে, এবং তারপর তুমি তোমার প্রসেস অফ কেস রেকর্ডিং, প্রসেস অফ সিমটম ইভ্যালুয়েশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিংস। সিমটম ইভ্যালুয়েট করতে হবে, অর্থাৎ সিমটমের মূল্য মান বার করতে হবে। সেই অনুযায়ী তুমি ফার্স্ট গ্রেডের সিমটম নেবে, না পেলে সেকেন্ড গ্রেড, না পেলে তারপর নিচে নামবে। তাহলে এই যে পরপর ধাপ, সেটা একমাত্র সম্ভব হতে পারে যদি আমরা এসেন্স অফ দি সিমটমটাকে বুঝতে পারি, তবেই আমি ইভ্যালুয়েশনটা ঠিক করে করতে পারবো। তার আগে অবশ্য আমাকে আর একটা ধাপ পেরোতে হচ্ছে, খুব ভালো করে আমাকে কেস রেকর্ডিংটা করতে হচ্ছে। এই যে ধাপগুলো পেরোনোর পর আমি রেপার্টোরাইজেশন করব। আমি প্রথম ইভ্যালুয়েশন করে নিয়ে টোটালিটি করব, টোটালিটি করার পর আমি আবার রেপার্টোরাইজেশনে যাব, রুব্রিক্সে ট্রান্সফার করে নিয়ে সিমটমগুলোকে, তারপর আবার মেট্রি আমেরিকাতে ব্যাক করব এবং ফাইনাল চয়েস করব। আমি এতগুলো কথা বললাম, কিন্তু প্র্যাকটিস করতে করতে এটা জাস্ট একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে এটা জাস্ট একটা মানে কয়েক মিনিটের ব্যাপার হয়ে যায়। প্র্যাকটিস করতে 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 40 বছর প্র্যাকটিসের পর, 25 বছর প্র্যাকটিসের পর তার কাছে এটা এই অবস্থায় দাঁড়িয়ে যায়, এবং সে একটা নিজস্ব মেট্রি আমেরিকা তৈরি করে ফেলে। তার কাছে ব্রায়োনিয়া একটা 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 ছবি, কিন্তু সেই ছবিটা অন্যান্য যারা বোঝেন তাদের থেকে হয়তো অন্য রূপে তিনি বুঝছেন, কিন্তু বেসিক্স অফ ব্রায়োনিয়া তিনি ভুল করছেন না, বেসিক্স অফ ন্যাট্রামিউর তিনি ভুল করছেন না। বেসিক্স অফ ন্যাট্রামিউরে তিনি যা যা জানেন ন্যাট্রামিউরকে চিনতে হলে, সেটা তার কাছে যেমন পরিষ্কার, তেমনি আর একজন ডাক্তারবাবুর কাছে বেসিক্স অফ ন্যাট্রামিউরটা একই রকম ভাবে পরিষ্কার। তবে বোঝার অর্থাৎ পারসেপশনের ব্যাপারটা হয়তো এক একজনের কাছে এক এক রকম। যাক, এবার আমি ফিরে আসি আমার মূল আলোচনায়। ন্যাট্রামিউর আমার পার্সপেক্টিভটা থাকবে খুবই খুবই মানে প্রেসক্রিপশন ওরিয়েন্টেড। আমি আপনারা যথেষ্ট লার্নেড পারসন, আপনাকে ফার্স্ট ইয়ারের মতো ন্যাট্রামিউর আমাকে পড়াতে হবে না, আমি পড়াবো না সেইভাবে। আমি আপনাদের কাছে ন্যাট্রামিউরকে প্রেজেন্ট করব, যে কি দেখলে আপনি ন্যাট্রামিউর দেবেন, এসেন্স অফ দি সিমটমগুলোকে কিভাবে বুঝবেন, ইভ্যালুয়েশন করে কোন সিমটমগুলোকে নেবেন, সেখানে আমি হয়তো রেপার্টারি হেল্প নেব, বাট অ্যাজ এ হেল্পিং হ্যান্ড, নট দ্য রেপার্টারি ইজ আ প্রাইম থিংস। আচ্ছা, এবার চলে আসি ন্যাট্রামিউরের মূল ব্যাপারটাতে। ন্যাট্রামিউর দেখবেন যে একটা পলিক্রেস রিমেডি এবং একটা লং অ্যাক্টিং রিমেডি। তাহলে একটা পলিক্রেস রিমেডি, একটা লং অ্যাক্টিং রিমেডি। আগের দিন আমি বলেছিলাম যে প্রতিটা ড্রাগের ম্যাগনিচিউড এবং তার সঙ্গে সঙ্গে তার পেস, এটা বুঝতে হবে। ম্যাগনিচিউড এবং পেস বুঝতে হলে আমি আগের দিন বলেছিলাম যে অ্যাকোনাইট, বেলেডোনা এদের ম্যাগনিচিউড এবং পেস, ব্রায়োনিয়া এদের ম্যাগনিচিউড অফ দি পেস, ম্যাগনিচিউড অ্যান্ড পেস, এবং ন্যাট্রামিউরের ম্যাগনিচিউড অ্যান্ড পেস কোয়াইট ডিফারেন্ট। তাহলে ম্যাগনিচিউড এবং পেসের ক্ষেত্রে প্রত্যেকটা ওষুধ তার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুসারে আলাদা। তাহলে প্রশ্ন আসে, অ্যাকোনাইটের ম্যাগনিচিউড অফ দি পেস কোথায় দেখেছি? অ্যাকোনাইট কি কিছুটা আমরা শর্ট অ্যাক্টিং ড্রাগ বলে মনে করি, আবার লং অ্যাক্টিং কোনো সিমটম আছে, আমি তার বিতর্কের মধ্যে যাচ্ছি না, কিন্তু অ্যাকোনাইটকে আমরা শর্ট অ্যাক্টিং ড্রাগ অনেক সময় ইউজ করি। অর্থাৎ অ্যাকোনাইটকে পেতে হলে আমরা কয়েক ঘন্টার মধ্যে পাই, এক্সেপ্ট সাম সিমটম, যেমন আফটার ফ্লাইট অ্যামিনোরিয়া। একটা মেয়ের মেন্স বন্ধ হয়ে গেছে, বহু বছর ধরে তার আর মেন্স চালু হচ্ছে না, সেক্ষেত্রে তার হিস্ট্রি নিয়ে দেখছি, বহু বছর পরে, 5 বছর, 7 বছর, 10 বছর পরে দেখছি যে তার মেন্সটা বন্ধ হয়ে গেছে ডিউ টু ফিয়ার। সেখানে ফিয়ার অথবা ফ্রাইট থেকে অ্যাকোনাইট দিয়েছি, অ্যাকোনাইট দেওয়ার পর হয় মেন্সটা চালু হয়ে গেল, অথবা আমি কনস্টিটিউশনালি যে ড্রাগটা প্রয়োগ করেছিলাম, যেটা দিয়েছিলাম এখানে আগে, সেই ড্রাগটা কাজ করছিল না, অ্যাকোনাইট দেওয়ার পর সেই ড্রাগটা আগের কাজটা শুরু করে দিল, অথবা অ্যাকোনাইটই এটা আবার শুরু করিয়ে দিল, এই সাপ্রেশনটাকে সরিয়ে দিয়ে
তার মেন্সটাকে চালু করিয়ে দিল। দুটোই ঘটতে পারে। আবার অ্যাকোনাইটকে আমরা হঠাৎ করে একটা বাচ্চা প্রচন্ড ঠান্ডা লেগেছে, ড্রাফট অফ কোল্ড লেয়ার হয়েছে, প্রচন্ড তার মধ্যে সর্দি কাশি শুরু হয়ে গেল, হাই রাইজ অফ টেম্পারেচার হয়ে গেল কয়েক ঘন্টার মধ্যে, লাইক এ স্টর্ম, এরকম অ্যাকিউট সিচুয়েশন আমরা অ্যাকোনাইট ইউজ করি। তাহলে এখানে পেস অ্যান্ড ম্যাগনিটিউড যা, ন্যাট্রামিউরের পেস অ্যান্ড ম্যাগনিটিউড হচ্ছে ডিফারেন্ট। ন্যাট্রামিউরের সিমটম গুলো কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করে, স্লো ডেভেলপিং সিমটম, এবং ন্যাট্রামিউরের সিমটম গুলো কিন্তু খুব ডিপ অ্যাক্টিং সিমটম এবং লং অ্যাক্টিং সিমটম। তাহলে কোনো পেশেন্টের মধ্যে আমার চেম্বারে ঢোকার পর এই রকম কেস যদি আমি পাই, যে পেশেন্টটা সাফার করছে বহুদিন ধরে, যে পেশেন্টটা হিস্ট্রি নিয়ে দেখতে পাচ্ছি একটু একটু করে তার প্যারালিসিসটা ডেভেলপ করেছে, তার হেডেকটা ডেভেলপ করেছে একটু একটু করে, তার অন্যান্য প্রোল্যাপসটা ডেভেলপ করেছে একটু একটু করে, তার অ্যানিমিয়াটা ডেভেলপ করেছে একটু একটু করে এবং বহুদিন ধরে চলছে, এবং তার রিফ্লেকশনটা এসে মেনস্ট্রুয়েশনের উপরে পড়েছে, তার মেন্স স্ক্যান্টি হয়ে গেছে, এই রকম যদি আমি হিস্ট্রি পাই এবং বহুদিন ধরে ঘটনাটা চলছে এবং লং অ্যাক্টিং, কিছুতেই এটা কমছে না, পেশেন্ট অ্যানিমিক হয়ে যাচ্ছে, পেশেন্টের মধ্যে একটা মাইগ্রেন চলে এসছে, পেশেন্টের মেনস্ট্রুয়েশনটা খুব স্ক্যান্টি হচ্ছে এবং তার হেডেকটা মেনস্ট্রুয়েশনের পর শুরু হচ্ছে, এটা আস্তে 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 ডেভেলপ করেছে, দেন উই শুড থিঙ্ক অফ, অথবা তার লস অফ ভাইটাল ফ্লুইড, প্রচুর পরিমাণে মেন্স হচ্ছে, লস অফ প্রচুর প্রফিউজ সেমিনাল এমিশন হয়ে গেছে, অথবা হিস্ট্রিতে পাচ্ছি বহুদিন পূর্বে সে বহুদিন ধরে বেশ কয়েক মাস ম্যালেরিয়াতে সাফার করেছে, এই রকম কেস হচ্ছে আমার ন্যাট্রামিউরের কেস। এই রকম কেসের জন্য আমি ন্যাট্রামিউরের কথা ভাববো, এই রকম ঘটনাগুলো আমাকে ন্যাট্রামিউরের কথা মনের মধ্যে জাগিয়ে তুলবে। এছাড়াও ন্যাট্রামিউরকে আমরা দেখব যদি খুব ভালো অবজারভার হয়, যে পেশেন্টটা আমার ক্লিনিক্সে এসে ঢুকেছে, পেশেন্টটা খুব দুর্বল বুঝতে পারছি, পেশেন্টটার মুখটা চকচক করছে, মনে হচ্ছে তেল মাখানো, পেশেন্টটা খুব রোগা, পেশেন্টটার গলাটা একদম সরু এবং খুব দুর্বল, আস্তে আস্তে এসে বসেছে, তাহলে পেস অফ দি সিমটমটা খুব স্লোলি ডেভেলপমেন্ট হয়েছে, হিস্ট্রি নিয়ে দেখতে পাচ্ছি। পেশেন্টের কনস্টিটিউশনটা দেখে বুঝতে পারছি যে মেয়েটা অ্যানিমিক, স্কুল গার্ড, প্রচন্ড মাথা যন্ত্রণা থাকে, সেই মাথায় মনে হয় যে হাতুড়ির বাড়ি মারার মতো একটা কন্ডিশন, এবং লেফট সাইডে বাদিক থেকে আমরা যাকে বলি আধকপালি মাথা ব্যথা, হেমিক্রেনিয়া, এরকম একটা সিচুয়েশন ওই মেয়েটার মধ্যে ডেভেলপ করেছে, এবং তার পিরিয়ডের গন্ডগোল রয়েছে। ডেভেলপমেন্টাল গন্ডগোল রয়েছে, অ্যানিমিক রয়েছে বলে পিরিয়ড কম হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রচন্ড ডিসমেনোরিয়া রয়েছে, এবং দেখা যাচ্ছে যদি তার হেডেক থাকে এই মেয়েটি এবং রোদে বেরোলেই সে রোদ সহ্য করতে পারছে না, যদি আমি সোডা গ্রুপকে দেখি, ন্যাট্রাম কার্বকে দেখি এবং ন্যাট্রাম মিউকে দেখি, তাহলে দেখব দুটো মেডিসিনের মধ্যে আমি ন্যাট্রাম কার্বের ক্ষেত্রে উই শুড থিঙ্ক অফ, মানে আমরা যখন দেখি তখন দেখব যে এক্সপোজার টু সান রেতে এক্সপোজ করলেই কিন্তু তার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে ন্যাট্রাম কার্বে। ন্যাট্রাম মিউরে এসে কি দেখছি, একটু অন্যভাবে, একই জিনিস একটু অন্যভাবে প্রকাশ করছে আমার চেম্বারে এসে, কি বলছে, ডাক্তারবাবু আমার যত কষ্ট সব এই গরমকালেই শুরু হয়, এবং শুধুমাত্র তাই নয়, আমি যদি একবার বাইরে বেরোই আমি যেন প্রচন্ড দুর্বল হয়ে পড়ি, আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, কিছুতেই মাথা তুলতে পারি না, আর সেই সময় কোনো আওয়াজ হলে, মিনিমাম কোনো আওয়াজ হলে আমি ঠিক থাকতে পারি না, তার কারণ আমার মধ্যে একটা ইরিটেশন হয়। তাহলে ন্যাট্রাম মিউরের হেডেক, ন্যাট্রাম মিউরের মেনস্ট্রুয়েশন, ন্যাট্রাম মিউরের তার যে কনস্টিটিউশন, এভরিথিং আমরা খুব শর্ট ভাবে পেশেন্ট যখন চেম্বারে এসে ঢুকবে ন্যাট্রাম মিউর কে সেটা আমি বোঝানোর চেষ্টা করলাম। এইভাবেই দেখবেন যে ন্যাট্রাম মিউর আপনার সামনে এসে বসেছে কিনা চেয়ারে, অর্থাৎ একটা ইমিডিয়েট বাজেট আপনাকে করে ফেলতে হবে ন্যাট্রাম মিউরের এই পেশেন্টটাকে দেখে, ওপর থেকে কনস্টিটিউশনটাকে দেখে আপনাকে একটা মিনিমাম বাজেট ঠিক করে ফেলতে হবে যে এটা ন্যাট্রাম মিউরের কিনা। তাহলে এখানে আপনার কি দরকার লাগছে, এসেন্স অফ দি সিমটমটাকে ভালো করে বুঝতে হবে। এখানে আপনার কি দরকার লাগছে, সিমটম, অনেক কিছু সিমটম বলে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা ধরে, আপনাকে ইভ্যালুয়েট করে নিতে হবে, মূল্যমান নিয়ে নিতে হবে যে তার মধ্যে কোনটা ইম্পর্টেন্ট নয়।
একটা ম্যালেরিয়া জ্বরে বহুদিন ধরে ভুগেছে, আপনারা জানেন ম্যালেরিয়া জ্বর মানে ন্যাট্রামিউরের ইন্টারমিটেন্ট ফিভার কখন আসে? আপনি ন্যাট্রামিউরের ইন্টারমিটেন্ট ফিভার আসতে দেখবেন সকালবেলা, সকালবেলা কটার সময়? 10টা 11টার সময় আসতে দেখবেন। প্রচন্ড দুর্বল, ম্যালেরিয়াল ফিভারে প্রচন্ড দুর্বল। এর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে তার খিদে আছে। ভালো করে এই এসেন্স অফ দি সিমটম গুলোকে বোঝার চেষ্টা করতে হবে আমাদের। খিদে আছে, প্রচন্ড খিদে। কিন্তু ন্যাট্রামিউরের যদি পার্সপেক্টিভটা দেখেন তাহলে এদের ন্যাট্রামিউরের মেন এফেক্টটা কিন্তু অন ডাইজেশন, অন ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেশন অ্যান্ড অন ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমে আমরা অনেকগুলো ওষুধ পাই যার ডাইজেস্টিভ সিস্টেমের উপরে কাজ আছে। আমরা লাইকোপোডিয়ামের কথা ভাবতে পারি, আমরা নাক্সমমিকার কথা ভাবতে পারি, আমরা পালসেটিলার কথা ভাবতে পারি, কিন্তু ন্যাট্রামিউর কখন? দেখবেন কার্বোভেজের কথাও ভাবতে পারি ডাইজেস্টিভ সিস্টেমে, ফ্ল্যাচুলেন্ট রিমেডি। চায়নার কথা ভাবতে পারি ডাইজেস্টিভ সিস্টেমে, ফ্ল্যাচুলেন্ট রিমেডি। অর্থাৎ ন্যাশের যে ট্রায়ো অফ ফ্ল্যাচুলেন্সি তার মধ্যে এই তিনটে ওষুধ আছে। আমি পরে ডিফারেন্সটা করছি। এবার হচ্ছে আমি ন্যাট্রামিউর কেন বলছি, ন্যাট্রামিউর চেম্বারে এসেছে, তার অ্যানিমিক পেয়েছেন, তার গলাটা সরু শরীরের তুলনায়, অ্যানিমিক, রক্ত কম, দুর্বল খুব। এই দুর্বলতা তার যেমন ফিজিক্যাল লেভেলে আছে, এই দুর্বলতা মেন্টাল লেভেলেও আছে। ফিজিক্যাল লেভেলে আপনাদের কাছে বলি, আমি জানি না আপনারা কোনো কেস দেখেছেন কিনা, কিন্তু আমার সৌভাগ্য হয়েছে কেস দেখার। ফিজিক্যাল লেভেলে এত দুর্বল যে কোনো একটা অর্গ্যানিক দুর্বলতা হতে 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 শেষ পর্যন্ত তার মধ্যে প্যারালিটিক কন্ডিশন ডেভেলপ করেছে। কিছুটা আপনার মনে হবে যে কস্টিকামের মতো, বাট দেয়ার ইজ এ হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, দ্য প্যারালিসিস অফ কস্টিকাম অ্যান্ড প্যারালিসিস অফ ন্যাট্রামিউর। বাট কস্টিকামের প্যারালিসিসের ক্ষেত্রে আমরা এই আগের দিন আপনাকে বলেছিলাম যে আপার মোটর নিউরন প্যারালিসিস এবং অ্যান্টিরিয়র হর্ন সেল প্যারালিসিস, তার থেকে অর্থাৎ অর্গ্যানিক ডিফেক্ট হয়ে প্যারালিসিসটা হতে পারে। কিন্তু ন্যাট্রামিউরের ক্ষেত্রে অর্গ্যানিক ডিফেক্ট হয়ে প্যারালিসিস হবে না, এটা হচ্ছে একটা প্যারালাইটিক লাইক সিমটম, লাইক পেরিসিস। অর্থাৎ প্যারালাইসিসটা পুরো নয়, পেরিসিস অর্থাৎ অর্ধ প্যারালিসিস। অর্থাৎ ডাক্তারবাবু আমার মনে হচ্ছে আমার ঠোঁটগুলো কাঁপছে, আমার মনে হচ্ছে আমার জিভটা ভারী ভারী লাগছে, আমার মনে হচ্ছে আমি কথা বলতে পারছি না। ন্যাট্রামিউর পেশেন্ট কথা বলতে দেরিতে শেখে এই জন্যে, ন্যাট্রামিউর পেশেন্ট হাঁটতে দেরিতে শেখে এই জন্যে, there is a weakness of the extremities। আমি প্যারালালি কস্টিকাম পেশেন্টকেও হাঁটতে দেখতে পাই দেরিতে, বাট কস্টিকাম পেশেন্টের ক্ষেত্রে কি হয় না, যেহেতু তার আপার মোটর নিউরন ডিফেক্ট হয়ে গেছে, আপার মোটর নিউরনের প্রবলেম তৈরি হয়ে গেছে, অর্গ্যানিক ডিফেক্ট হতে শুরু করেছে, অ্যান্টিরিয়র হর্ন সেল ডিফেক্ট হতে শুরু করেছে, সেই জন্য অর্গ্যানিক ড্যামেজ হয়ে তার লোয়ার পার্ট প্যারালিসিস হতে পারে। কিন্তু ন্যাট্রামিউরের ক্ষেত্রে ফাংশনাল প্যারালিসিস। কতটা? পেরিসিস, নট দ্য ফুল প্যারালিসিস বাট দি পেরিসিস, নট দ্য প্যারাপ্লেজিয়া বাট দ্য পেরিসিস। অর্থাৎ ঠোঁটটা ঝিনঝিন করছে, হাতের নখের ডগাগুলো ঝিনঝিন করছে, ঠোঁটটা কাঁপছে। আপনি দেখুন না আপনার সামনে যে পেশেন্টটা বসে আছে এরকম কথা বলছে কিনা, যে মেয়েটি বসে আছে স্কুল গার্লস সে এরকম কথা বলছে কিনা, পা গুলো ঝিমঝিম করে ডাক্তারবাবু, আমার পড়তে ইচ্ছা করে না। তার কারণ পড়তে ইচ্ছা কেন করবে? তার মেন্টাল এক্সারশনে তার সিমটম গুলো বেড়ে যায়, সে মেন্টালি নিতে পারে না। ন্যাট্রামিউরের কন্ডিশনটা হচ্ছে এইখানে। আপনি এসেন্স অফ দি সিমটমটাকে ধরুন, আপনি রেপার্টারি অনুযায়ী মুখস্থ করতে যাবেন না, কনসেপ্ট অফ দি ড্রাগ ইজ দ্য মেইন থিংস। কোনো সময় ভুলবেন না, একদম টিল ডেথ আপনার মনে থাকবে যে এই হচ্ছে সেই মেয়েটা যার ছবিটা আমি পড়েছিলাম। তারপরে তো রইলই আপনার যদি মুখস্থ থাকে, কিছু কিছু সিমটম অবশ্যই মুখস্থের দরকার হয়, অনেক সময় মানে রেডি হ্যান্ড চলে আসে হাতে। কিন্তু কনসেপ্ট অফ দি ড্রাগ যদি মিস করা যায় তাহলে কিন্তু কিওর করতে দেরি হয়ে যাবে। কনসেপ্ট অফ দি ড্রাগটা না থাকলে, এসেন্স অফ দি সিমটম না ধরতে পারলে, ইভ্যালুয়েশন যদি না করতে পারি। আমি অ্যাজ পার এক্সাম্পল আপনাদের দিচ্ছি। আমি কোথায় বলছিলাম যে প্যারালিসিস হতে পারে। ন্যাট্রামিউরের দেখবেন প্যারালিটিক কন্ডিশনের জন্য এর কি হয়, ইউরিনারি একটা রিফ্লেকশন হয়, যেমন কস্টিকামে হয়েছিল এখানেও হয়, ইউরিনারি রিফ্লেকশন হয়। তার কি হতে পারে ন্যাট্রামিউরে? ন্যাট্রামিউরে পেচ্ছাপ করতে দেরি হতে পারে, প্রস্রাবটা ঠিক মতো না আসতে পারে। কেউ একটা পাশে থাকলে, এত আনকমন পিকুলিয়ার প্যাথোলজি এটাকে ডেসক্রাইব করতে পারে না, বলছে ন্যাট্রামিউর পেশেন্ট সঙ্গে কেউ থাকলে, পাশে কেউ থাকলে তার প্রস্রাব করতে টাইম লেগে যায়, আছে না? হ্যালো হ্যালো, হ্যাঁ আছে স্যার, আপনার হচ্ছে ন্যাট্রামিউর। হ্যাঁ, পাশে যদি কেউ থাকে
তার প্রস্রাবে দেরি হয়ে যায়, এই সিমটমের আপনি কি প্যাথোলজিক্যাল ডেসক্রাইব করবেন, কি প্যাথোলজিক্যাল অ্যানালিসিস করবেন? পারবেন না। এটা পিকিউলিয়ার টু দ্যাট পার্টিকুলার সাবস্টেন্স, সেই সোডিয়াম ক্লোরাইড। যে সোডিয়াম ক্লোরাইড কি হয়েছে, যেটুকু বলতে আমি আরেকটু আগে বলে দেওয়া উচিত ছিল, যে এটা হচ্ছে সেই নাইট্রাম মিউর, সেই NaCl, যে NaCl এর আমাদের বডিতে ল্যাকিং রয়েছে। বাচ্চাটা খামচা, মা এসে বলছে সবসময়, মানে চেম্বার ওরিয়েন্টেড থাকুন পড়তে গিয়ে, মা এসে বলছে ডাক্তারবাবু আর বলবেন না, খামচে খামচে নুন খাবে, খামচে খামচে নুন খাবে। গলাটা সরু বাচ্চাটা, হাঁটতে গেলে পড়ে যায়, খিদে প্রচন্ড, কিন্তু অল্প খেলেই পেট ভরে যায়, পালিয়ে যায় ওখান থেকে, আর খেতে চায় না, বা পেটটা ফুলে ঢ্যাপ হয়ে যায়, ফ্ল্যাচুলেন্সি ডেভেলপ করে যায়, এবং পেটটা ব্লটেড হয়ে যায়, লাইক দ্যাট অফ দি লাইকোপোডিয়াম। পেটটা ব্লটেড, নাইট্রাম মিউর পেশেন্টে অল্প খেলেই কিন্তু পেট ভরে যাবে, কিন্তু তার প্রচন্ড ক্ষুধা আছে, আবার এত বেশি ব্লটেড হয়ে যায় পেটটা যে তার লস অফ অ্যাপিটাইটও কোনো কোনো সময় হয়ে যায়। কিন্তু নাইট্রাম মিউর যদি ভালো করে পড়েন, দেখবেন পেশেন্ট খেলো, বাচ্চাটা খেলো, বা পেশেন্ট বাচ্চাটা তারপরেই বলছে আমার পেটে ব্যথা, পেটে ব্যথা, অস্বস্তি, এবং নাইট্রাম মিউরের বাচ্চা যদি হয় পেটে ব্যথা অস্বস্তি নিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে, স্লিপি। কিন্তু অন্য ড্রাগগুলোকে দেখুন, আপনি আয়োডামে দেখুন, আয়োডামে প্রচন্ড খিদে, আয়োডাম পেশেন্ট খাওয়ার পর কিন্তু সে খুব বেটার ফিল করে, রিলিফ ফিল করে। কিন্তু নাইট্রাম মিউর পেশেন্ট খাওয়ার পর ব্যাড ফিলিংস আছে। যত সময় যেতে থাকে খাওয়ার পর থেকে, যত ডাইজেশন প্রসেসটা এগোতে থাকে খাওয়ার পর থেকে, অর্থাৎ 2-3 ঘন্টা পরে নাইট্রাম মিউর পেশেন্ট ভাঁপ ছেড়ে বাঁচে, বাচ্চাটা আবার উঠে পড়েই খেলতে চলে গেল। কিন্তু ইমিডিয়েট খাওয়ার পরই নাইট্রাম মিউর পেশেন্টে এমন একটা কন্ডিশন হয়, সে ঘুমিয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, শুয়ে পড়ে, ব্যথা শুরু হয়ে যায়, লাইক দ্যাট। কিন্তু যত সময় যায় ডাইজেশন এখানে স্লো, অস্বস্তিজনক, যত সময় যায় আস্তে আস্তে প্রসেস অফ ডাইজেশন চলতে থাকে, যত সময় যায় তার হজম হতে থাকে, সে বেটার ফিল করতে থাকে। এই জন্য নাইট্রাম মিউরের যদি আপনি অ্যাপ্লাইড সাইডটা, যে রিলেশনশিপ অফ দি ড্রাগে যান, দেখবেন সেখানে কি আছে, সেখানে আপনি অ্যামিলিয়েশনে দেখবেন যে পেট খালি থাকলে নাইট্রাম মিউর পেশেন্ট বেটার ফিল করে, আছে না? হ্যালো, প্রসেস অফ ডাইজেশনে নাইট্রাম মিউর পেশেন্ট বেটার ফিল করে, আছে না? অ্যারেঞ্জ কি নোটে? হ্যালো, একটু রেসপন্স করুন। হ্যাঁ স্যার, আছে আছে। কি আছে লেখাটা? স্যার আছে, কি আছে লেখাটা আমাকে বলতে হবে তো, দেখি আপনারা কেমন রেসপন্স করছেন আমার সঙ্গে। লেখাটা কি আছে? লিখছে গোয়িং উইদাউট রেগুলার মিল অ্যামুলিয়েশন। গোয়িং উইদাউট রেগুলার মিল, যদি মানে খাবার স্কিপ করে, অর্থাৎ রেগুলার, আজকে আমি খেলাম না, সকালবেলাটা আমি ব্রেকফাস্ট করলাম না, আমি বেটার ফিল করছি, তোমরা আমাকে কেন খেতে বলছো বলো তো? আমি বেটার ফিল করছি না, কে? হ্যাঁ হবে তো। নাইট্রাম মিউর পেশেন্ট খেলেই তার অস্বস্তি শুরু হয়ে যায়, খেলেই তার পেটে ব্যথা, খেলেই তার গ্যাস, খেলেই তার প্রসেস অফ ডাইজেশনের মধ্যে গন্ডগোল, এভরিথিং। সেটা লিভার অ্যাফেকশন হতে পারে, সেটা ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে অন্য কোনো ডিসঅর্ডার হতে পারে, হোয়াট এভার মে বি দ্য প্যাথোলজি। এই সিমটম দিচ্ছে কিনা দেখুন। খেলে, মানে না খেলে আমি ভালো থাকি, না খেলে আমি ভালো থাকি, এবং সবচেয়ে কি না, ডান দিকের ওপরে শুলে, ডাইজেস্টিভ সিস্টেম ওরকম কন্ডিশন, ডান দিকের ওপরে শুলে আমি ভালো থাকি। কেন ডান দিকের উপরে শুলে ভালো থাকবে? কিন্তু দিস ইজ দ্য পিকুলিয়ারিটি অফ দি ড্রাগ, ডান দিকের ওপরে শুলে ভালো থাকে। আমার এক্ষুনি মেটিয়ামেটিকার কথা মনে পড়ে যাচ্ছে, পেনফুল সাইডের ওপরে শুলে আমি ভালো থাকি, ব্রায়ানিয়া, ইগনেশিয়া, পালসেটিলা, পেনফুল সাইডের উপরে শুলে আমি ভালো থাকি। হ্যাঁ, তাহলে ব্রায়ানিয়া, পালসেটিলা, তারপরে ইগনেশিয়া, হ্যাঁ, পেনফুল সাইডের উপরে শুলে আমি ভালো থাকি। কিন্তু রাইট সাইডের উপরে শুলে আমি ভালো থাকি, হোয়াট এভার মে বি দ্য প্যাথোলজি। দেখুন না চেম্বারে এসে পেশেন্ট এই কথাগুলো বলছে কিনা, এই পার্সপেক্টিভে আপনি নাইট্রাম মিউরকে সিলেকশন করুন না, দেখুন না কাজ হয় কিনা, ডেফিনেটলি কাজ হবে। এমন পিকুলিয়ার এগুলো।
সুতরাং ন্যাট্রামিউরের ডাইজেস্টিভ সিস্টেমকে কখনোই ভুলে যাবেন না, বিকজ ন্যাট্রামিউর পেশেন্ট ডাইজেস্ট করতে পারে না কাঁচা লবণকে। তাই বাচ্চাটার শরীরে একটা ডিমান্ড তৈরি হচ্ছে, তার কাঁচা লবণের অভাব হচ্ছে। যেমন ক্যালকেরিয়ায় ক্যালসিয়ামের অভাব হয়, ক্যালকেরিয়ারে ক্যালসিয়ামের অভাব হয় বলেই বাচ্চার মধ্যে মাইলস্টোন ডিলেড হয়ে যায়। The bones are crooked, bones are deformed। আমি মুখস্থ করি না, অ্যালেন স্কিনার কি লেখা আছে মনে পড়ছে? bones are crooked, বোনসটা যেন বেঁকে যাচ্ছে, ডিফর্মড হয়ে যাচ্ছে। এখানে ফন্টানেলিস আর ওপেন, জুড়তে দেরি হচ্ছে বাচ্চার ওই ইয়েটা, ফন্টানেলিসটা, ঠিক আছে? ফেয়ার ফ্যাটি ফ্ল্যাবি মোটা, there is a curvature of the long bones, development milestone delayed due to lack of calcium in the body। That means it doesn't mean যে ফুডের মধ্যে ল্যাক অফ কোয়ালিটি, অর্থাৎ ফুডের মধ্যে ক্যালসিয়াম নেই, ফুডের মধ্যে মানে সোডিয়াম নেই, সোডিয়াম ক্লোরাইড নেই, তা নয়। আমার যে ডাইজেস্টিভ সিস্টেম, সেই ডাইজেস্টিভ সিস্টেমটা মানে গন্ডগোল হয়ে আছে, বিশৃঙ্খলা হয়ে আছে। ক্রুড সাবস্টেন্স, ক্রুড ক্যালসিয়াম বা ক্রুড ন্যাট্রামিউর কমন সল্ট এটাকে সলভ করতে পারবে না। এটাকে একমাত্র সলভ করতে পারবে potentized NaCl and potentized CaCO3। So human body is not a chemical factory। হয়তো টেম্পোরারি আপনি একটু রিলিফ পাবেন, বাইরে থেকে ক্যালসিয়াম স্যান্ডোক্যাল রোজ একটা করে খেয়ে যান, কিন্তু আবার ফিরে আসবে, বিকজ আমার সিস্টেম জিওপার্ডাইজড হয়ে আছে, সিস্টেম ড্যামেজড হয়ে আছে। সুতরাং সিস্টেমটাকে যদি আমি ফেরাতে চাই, ন্যাট্রামিউর দিতে হবে। ন্যাট্রামিউর মানে আমি পোটেন্টাইজ ন্যাট্রামিউরের কথা বলছি, ক্রুড সল্টের কথা বলছি না। তাহলে সেটা হলে আমার ডাইজেস্টিভ সিস্টেমটা শৃঙ্খলায় আসবে। আমি ফুড থেকেই, স্বাভাবিকভাবে বাচ্চাটা ফুড থেকেই সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ সল্ট নিয়ে নিতে পারবে। আর সল্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট থিংস অফ দি নার্ভাস সিস্টেম। সোডিয়াম পটাশিয়াম যদি দিক ডাউন করে যায় বয়স্ক লোকেদের ক্ষেত্রে বা অন্যদের ক্ষেত্রে, দেখেছেন তো অনেক সময় তার মানে লস অফ কনসাসনেস হয়ে যায়, অনেক সময় তার ট্রেমলিং হয়ে যায়, অনেক সময় তার অনেক রকম নার্ভাস ডিসঅর্ডার চলে আসে, বিকজ সোডিয়াম। আপনারা জানেন যে জয়েন্টসের মধ্যে একটা নিউরন থেকে, একটা অ্যাকশন এবং নিউরনের মধ্যে যে নিউরো ট্রান্সমিটারগুলো থাকে, সোডিয়াম হচ্ছে সেই নিউরো ট্রান্সমিটার। একটা জায়গা থেকে খবর আর একটা নিউরনে পৌঁছে দেয়। তাহলে টোটাল যদি সোডিয়াম ল্যাকিং হয়, এই জায়গাগুলোতেও সোডিয়াম ল্যাকিং হবে, তাহলে তার নার্ভাস সিস্টেম উইক হবে, তাহলে তার ঠোঁটগুলো ঝিনঝিন করবে, হাতের মাথাগুলো ঝিনঝিন করবে, পা গুলো ঝিনঝিন করবে, কাঁপবে, উইকনেস ডেভেলপ করবে, পেরিসিস ডেভেলপ করবে, পার্সিয়াল প্যারালিসিস ডেভেলপ করবে, পেচ্ছাপ করতে দেরি হবে, তার কারণ মিকচুরেশন রিফ্লেক্স ডিস্টার্বড হবে। So disturbance in all over the body. This is the totality of the Natramur. This is the totality of the Natramur, and this is the difference of Natramur with that of the other drugs like Causticum. Causticum এর ক্ষেত্রে ড্যামেজটা হচ্ছে অর্গানিক ড্যামেজ। আমি বলে দিয়েছি, আমাদের অ্যালেন স্কিনেটও দেখতে পাবেন, আমাদের বড় বড় বইগুলো যে সোর্স বুক আছে। আমি মানে আগে মাঝে মাঝেই দেখতাম, আচ্ছা পেশেন্ট ছাড়াতে যে ওষুধ, যে সিমটমগুলো নিয়ে আমি কাজ করি, সেই সিমটমগুলো কতটা রিলায়েবল। আমি ছোট বইগুলো বাদ দিলাম, আমি তখন বড় বইগুলোতে গেলাম। আমি গেলাম দ্য গাইডিং সিমটম অফ মেটিয়ামেরিক, আচ্ছা একবার দেখে আসি তো ওখানে গ্রেডেশনে এই সিমটমগুলো কোথায় পড়ছে। আমি সল্ট ক্রেভিং এ ন্যাট্রামিউরকে ফার্স্ট গ্রেড দিচ্ছি, আমি হট ওয়েদারে মানে একটা ন্যাট্রামিউর হিট অ্যান্ড কোল্ড রিলেশনশিপে ন্যাট্রামিউরকে হট বলছি, আমি ন্যাট্রামিউরের অ্যাঙ্গারকে ধরছি, কনসোলেশন অ্যাগ্রাভেশন ধরছি, অর্থাৎ মেন্টাল সিমটম ধরছি। আচ্ছা দেখে আসি তো ওখানে কি আছে। দেখতে গিয়ে আমি হেডেকে থাউজেন্ডস অফ লিটল হ্যামার্স ওয়্যার নকিং অন দি ব্রেন, মানে হাজার হাজার হাতুড়ি আমার ব্রেনের মধ্যে ধাক্কা মারছে। দেখে আসি তো ওখানে কি অবস্থা আছে, কোন গ্রেডে ফেলেছে। ইয়েস, দেখে এলাম সেখানে। আমি যদি দ্য গাইডিং সিমটমকে ধরি, তাহলে দেখলাম এই সিমটমগুলো মোস্টলি রিপিটেডলি ভেরিফাইড এবং রিপ্রোডিউসেবল
এবং এই সিমটমগুলো বোল্ড 2 লাগানো আছে তার পাশে। বোল্ড 2 মানে ওই সিমটমগুলো নিয়ে কাজ করা যায়, রিলায়েবল সিমটমস, ড্রাগ প্রুফিং। আপনারাও কিন্তু এগুলোকে একটা ওই সেট কিনে রাখবেন, যখন আপনার কনফিউশন আসবে যে এই ড্রাগের এই সিমটমটা কতখানি মূল্যমান ইভ্যালুয়েশনে, আপনি খুলে দেখে নিন। প্র্যাকটিস করতে গিয়ে এমন কিছু ক্রিটিক্যাল কেসে আসবে, খুলে দেখে নিন, গিয়ে দেখলেন আপনার কনফিডেন্স বেড়ে গেল, না এটা সোর্স বুকে লেখা আছে এটা গ্রেড 2 অর গ্রেড অর মানে কি বলবো ওটাকে, মানে বোল্ড গ্রেড 1 অর বোল্ড গ্রেড 2, তার নিচে কাজ করবেন না। কাজ করবেন না মানে ইন দ্যাট সেন্স যদি একান্ত কিচ্ছু না পান তাহলে হয়তো তার নিচে নামতে হবে, কিন্তু তার নিচে যখন নামবেন আপনার স্ট্রেংথ অফ দি প্রেসক্রিপশন উইল বি মোর অ্যান্ড মোর লুজ। আর স্ট্রেংথ অফ দি প্রেসক্রিপশন কোথায় বাড়বে, আপনি ওষুধ দিয়ে বলে দেবেন যাও কাজ হবে, যেখানে আপনি বোল্ড 1 বা বোল্ড, আগে বোল্ড 2 তারপর বোল্ড 1 সিমটম গুলোকে নিয়ে কাজ করবেন। তা এবার আমি চলে আসি, আমি ন্যাট্রামিউরের হেডেক বললাম, ন্যাট্রামিউরের ইউরিন বললাম, ন্যাট্রামিউরের ডাইজেস্টিভ সিস্টেমটা বললাম, ন্যাট্রামিউরের কনস্টিটিউশন বললাম। এবার যে জায়গাটা বলবো যেটা আমার খুব ইম্পর্টেন্ট, যেটা ছাড়া ন্যাট্রামিউরকে দেওয়া যায় না, ন্যাট্রামিউরের মেন্টাল সিমটম খুব ইম্পর্টেন্ট। ন্যাট্রামিউরকে আপনি কিভাবে দেখেন? ন্যাট্রামিউরকে আমরা দেখি এইভাবে যে এ হচ্ছে সেই পেশেন্টটি যে সব সময় মেলানকালিক, যে সব সময় স্যাড, দুঃখে ভারাক্রান্ত, যে সব সময় ডিপ্রেসড, সব সময় তার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে। এ হচ্ছে সেই পার্সন যে হচ্ছে কিছুটা হিস্টেরিক। হিস্টেরিক মানে কি, এই হাসছে তো এই কাঁদছে, এই হই হই করে একবারে লাফিয়ে উঠলে আনন্দে তো এই মুখটা বিমর্ষ হয়ে গেল, এই পেটে ব্যথা বলছে পরক্ষণেই বলছে আবার কিছু নেই, এই শ্বাসকষ্ট ওরে বাবা গো দম নিতে পারছি না মা আমাকে বাঁচাও, একটু পরেই আবার দেখা গেল খুব ভিড় টিড় জমিয়ে ফেললো চারদিক থেকে, ওই সবাই জল দিল ইয়ে করলো, কিছুক্ষণের মধ্যে আবার দেখা গেল ভালো হয়ে গেছে, ওষুধ না পেয়েই ভালো হয়ে গেল। দিস ইজ দ্য হিস্টেরিক কন্ডিশন। এই হিস্টেরিক কন্ডিশন ইউ উইল গেট ইন অ্যানাদার ড্রাগ, দ্যাট ইজ এ ইগনেশিয়া। আমি ইগনেশিয়ার এরকম একটা পেশেন্টকে পেয়েছিলাম, মেয়েটির মাধ্যমিক ছিল, মাধ্যমিক দিতে গিয়ে আগের বার ফেল করেছিল, মাধ্যমিকে ফেল, বুঝুন অবস্থাটা। পরের বার যেদিন পরীক্ষা হবে ঠিক তার আগের দিনকে ওই কন্ডিশন, সারা পাড়া জড়ো করে ফেলেছে, জল দিচ্ছে এই দিচ্ছে, কিচ্ছু হচ্ছে না। আমি গিয়ে দেখি ঘর ভর্তি লোক। আমি ঢুকে পেশেন্টটাকে একটু অবজার্ভ করে বুঝতে পারলাম এই 14-15 বছর বয়স, এরকম করছে ওর, মানে মানে কিছুটা অভিনয় করছে। আর আমার ইয়ে লাইফে, আমার কি বলে ইন্টার্নশিপ লাইফে, যখন আমি বিদ্যাসাগরে ইন্টার্নশিপ করতাম, আমাদের এক ম্যাডাম ছিলেন, উনি দেখিয়েছিলেন একটি মেয়ে, তার সে বাড়ি থেকে না বলে সিনেমায় গেছে, খুব একটা পশ স্কুলে পড়াশুনো করে। আমরা বসে আছি, হঠাৎ করে লোকজন মেয়েটিকে তুলে নিয়ে এলো আউটডোরে, ওটা একটা অ্যালোপ্যাথিক হসপিটাল, তা তুলে নিয়ে এলো, তুলে নিয়ে আসার পর দেখি মেয়েটা ই করছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি ইট ইজ নট এ লক জ, ও যেন ওরকম করছে। ম্যাডাম কেসটা দেখেই বললো ওই ঘরে শোয়াও, শুয়ে দেওয়া হলো কেসটাকে, বললো দেখো তোমরা সেন্স ফেরাতে পারো কি। চেষ্টা করলাম, কিছু হচ্ছে না, আরো সব সিস্টার ফিস্টার জমে গেল। ম্যাডাম আস্তে আস্তে হেঁটে গেলেন, হেঁটে দেখেই বললেন মিলন যাও একটা ডিডাব্লিউ একটা ইঞ্জেকশনে ভরে নিয়ে, এই একটা ইয়েতে ভরে নিয়ে এসো সিরিঞ্জে, আর সবচেয়ে মোটা সিরিঞ্জটা নিয়ে আসো। ম্যাডাম প্রথমে ঢুকেই মেয়েটির গালে একটি সপাটে চর, যেই চরটি মারলো সঙ্গে করে উঠলো, দিয়ে আবার ওরকম। ম্যাডাম বললেন দিস ইজ হিস্টেরিয়া, দিস ইজ এ হিস্টেরিক্যাল কন্ডিশন, ও ওষুধ ফষুধে কিচ্ছু হবে না। অনেকক্ষণ চেষ্টা করা হলো, কিছুতেই ছাড়ছে না। তখন ম্যাডাম আমাকে বললেন, আমি ওই একটা ডিসিল ওয়াটার একটা বড় সিরিঞ্জ নিয়ে পুশ করে নিয়ে গেলাম। উনি তখন মেয়েটির এরকম চোখটা খুলে বললেন দেখ তুই যদি না উঠিস তাহলে কিন্তু এটা ফুটিয়ে দেবো শরীরে বিভিন্ন জায়গায়, 1 2 3 এরকম গুনে যখনই করে মেয়েটা বসে পড়ল। তারপর ম্যাডাম খুব বকা দিলেন, বকা দিয়ে ওকে বললেন একটা নিউরো সাইকিয়াট্রিস্ট দেখান, তাকে ছেড়ে দিন, বলে একে আমার এখানে ট্রিটমেন্ট করার কিছু নেই। দিস ইজ হিস্টেরিক কন্ডিশন। এই কন্ডিশন গুলোকে আমরা কতটা ডিল করতে পারি আমাদের চেম্বারে, এটা কিন্তু একটা ফ্যাক্টর। এই কন্ডিশনটা ঘটতে পারে আফটার ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ। যদি এইরকম করতে থাকে তাহলে আপনি ইগনেশিয়ার কথা ভাবতে পারেন।
এইরকম হিস্টেরিক্যাল কন্ডিশন, ইগনেশিয়া দিচ্ছেন, ভালো হয়ে যাচ্ছে, বারবার কেসটা ফিরে আসছে, আবার বাড়ির লোক আবার 6 মাস পরে এসে বললো আবার এই কন্ডিশন। ভালো করে জানতে চেষ্টা করলেন যে ওর ফিয়াসে পালিয়ে গেছে ওকে ছেড়ে, এরকম কন্ডিশন হচ্ছে। আমাদের মেটি আমেরিকা বইতেও আছে, কেন্ট সাহেব সুন্দর করে বলেছেন যে কোচম্যানের সঙ্গে প্রেম হয়ে গেল, অ্যাফেয়ার্স হয়ে গেল। ন্যাট্রামিউ না এই জায়গাটা, এই অ্যাফেকশনটা কন্ট্রোল করতে পারে না, মনে রাখবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাফেয়ার্স, মনের মধ্যে প্রেম সবারই জাগে, কিন্তু কেউ কেউ কন্ট্রোল করতে পারে, কেউ কেউ কন্ট্রোল করতে পারে না। যে কন্ট্রোল করতে পারে না সে খানিকটা হিস্টেরিক হয়ে যায়। ইগনেশিয়া, ন্যাট্রামিউর এরা হচ্ছে হিস্টেরিক টাইপের, অর্থাৎ আনকন্ট্রোলেবল লাভ, যে লাভকে সে কন্ট্রোল করতে পারছে। ইনিশিয়াল স্টেজে আপনি ইগনেশিয়া দিয়ে এটাকে থামাতে পারেন, ভালো করে দিলেন, চলে গেল বাড়ি, 3 মাস পরে আবার ঘুরে এলো, আবার ইগনেশিয়া দিলেন, ভালো হয়ে গেল, ছেড়ে দিলেন, চলে গেল, আবার ঘুরে এলো, তাহলে কি করবেন? ডাক্তারবাবুর উপরে বিরক্ত হয়ে যাবে না পেশেন্টের বাড়ির লোক? বিকজ অফ দ্যাট এই হিস্টেরিক্যাল কন্ডিশনের ডেপথটা, ম্যাগনিটিউড অফ দি ডিজিজ অনেক গভীরে। ইগনেশিয়ার ক্ষমতা নেই ওই গভীরে গিয়ে এটাকে আপরুট করে দেয়। কজ কিন্তু ওইটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ, কজ কিন্তু ওইটা রিজার্ভ ডিসপ্লেজার। রিজার্ভ ডিসপ্লেজার, যে মানুষটাকে ওই ছেলেটি, লোকটি, মেয়েটি পছন্দ করে না, সেই মানুষটার সঙ্গে থাকতে হচ্ছে, তারপর থেকে তার এরকম খিচুড়ি, মানে হিস্টেরিয়া, নট দ্য এপিলেপসি, রিমাইন্ড ইট, রিজার্ভ ডিসপ্লেজার। সো ন্যাট্রামিউর ইজ অলসো এ গুড মেডিসিন ফর দ্য রিজার্ভ ডিসপ্লেজার। মনের মধ্যে একটা ক্ষোভ, একটা ব্যথা বহু দিন ধরে রয়েছে, চাপা রয়েছে, ওটা স্ট্যাফিতেও আছে। স্ট্যাফির সঙ্গে বেসিক ডিফারেন্সটা কোথায়? ন্যাট্রামিউর এই জায়গায়, রিজার্ভ ডিসপ্লেজারে। রিজার্ভ ডিসপ্লেজারে এখানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ দি লাভ থাকতে পারে, আর ওখানে হচ্ছে পেশেন্টটা এত বেশি, মানে কি বলবো, আত্মসম্মান বোধ আছে, আত্মসম্মান বোধে আঘাত লেগে সে কিছু রিটার্ন আনসার করতে পারলো না, উপযুক্ত জবাব দিতে পারলো না, চুপচাপ বাড়ি চলে এলো। তারপর বাড়ি এসে তার মনের মধ্যে ওইটা চলতেই থাকলো। তার কারণ রিমাইন্ড ইট, স্ট্যাফিসাইডিয়া পেশেন্ট যদি লোকে কিছু বলে, সেই কথাটা তার মাথার মধ্যে ঘুরতেই থাকে, কিছুতেই এই কথাটাকে সে মাথার বাইরে ফেলে দিতে পারে না। সেই জন্যে ওই অপমানটা তার মাথার মধ্যে ঘুরতে থাকছে, রিজার্ভ ডিসপ্লেজার হচ্ছে, তার কাঁপুনি হচ্ছে, থরথর করে কাঁপছে বাড়িতে এসে। ন্যাট্রামিউরের ক্ষেত্রে আরেকটু এগিয়ে যায় ব্যাপারটা। কিরকম এগিয়ে যায়? রিজার্ভ ডিসপ্লেজার, ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ, কোনো নার্ভাস সিস্টেম অ্যাফেক্টেড হয়ে গেছে, এই রিফ্লেকশনটা তুমি গিয়ে দেখবে, রিফ্লেকশনটা গিয়ে পড়েছে হার্টের উপর। তাই তুমি ন্যাট্রামিউরের ক্ষেত্রে হার্টে কি সিমটম পাও? ডাক্তারবাবু, বার্ডস উইংস এর মতো ফ্ল্যাপিং হচ্ছে। এটাই তো আমাদের বার্ডস আই ভিউ, এটাই তো আমাদের বার্ডস আই ভিউ, যে আমরা দেখছি হার্টের ক্ষেত্রে ন্যাট্রামিউরের রিফ্লেকশন, ন্যাট্রামিউরের সিমটমের রিফ্লেকশন কিভাবে গিয়ে হার্টের উপরে পড়ছে। একটু চিন্তা হলো, একটু টেনশন হলো, একটু রাগ হলো, একটু রাগের পর, রাগে আপনারা কটা মেডিসিন পান? রেপার্টারিতে খুঁজলে অ্যাঙ্গারে আপনি অন্তত মানে 10-15টা ড্রাগ পাবেন, তার মধ্যে ন্যাট্রামিউর ফার্স্ট ডেট। তাহলে রাগের ব্যাপারটা একটু শেষ করে নিই, ন্যাট্রামিউর ফার্স্ট ডেট। আবার আপনি যদি রাগের আবার ক্যাটেগরি আছে, আপনার যদি ভায়োলেন্ট রাগ হয়, ভায়োলেন্ট রাগ, সেখানে আপনি ন্যাট্রামিউরকে পাবেন, কিন্তু সেখানে ন্যাট্রামিউর হচ্ছে থার্ড গ্রেডে, ভায়োলেন্ট রাগ। তাহলে এই অ্যাঙ্গারটা কেমন? ন্যাট্রামিউরের অ্যাঙ্গার, ন্যাট্রামিউরের অ্যাঙ্গারটা কেমন? অ্যাঙ্গার কিন্তু রাগটা এমন পর্যায়ে নয় যাতে সে রাগে সবকিছু ভেঙে ঠেঙে ফেলে দিচ্ছে, লাইক দ্যাট অফ দি আদার ড্রাগস, সবকিছু ভেঙে ফেলছে। রাগটা আছে, তাকে যদি কনসোল করেন, তাকে যদি কনসোলেশন দেন, সে আরো রেগে যায়, তার মধ্যে একটা ইরিটেবিলিটি চলে আসে। ইরিটেবিলিটির কতগুলো মেডিসিন আপনি জানেন? আপনি যদি রেপার্টারি কনসাল্ট করেন, ইরিটেবিলিটিতে অন্তত আপনি 20-25টা ফার্স্ট গ্রেডে পাবেন, তার মধ্যে ন্যাট্রামিউর একটা, তার মধ্যে ন্যাট্রামিউর একটা ফার্স্ট গ্রেডে। সুতরাং দেখুন,
কনসোল করলে ইরিটেবিলিটি বাড়ছে, অর্থাৎ পেশেন্ট আনকনসোলেবল। এখানে আপনি যদি পালসেটিলার সঙ্গে তফাৎ করতে যান এই রাগের ক্ষেত্রে, বেসিক জায়গায় তফাৎ করতে পারবেন। পালসেটিলা খুব ন্যাট্রামিউরের মতো ইরিটেবল নয়, ন্যাট্রামিউরের মতো এর অ্যাঙ্গার নেই, ন্যাট্রামিউরের মতো এর কি বলবো হোপলেস নয়, ন্যাট্রামিউরের মতো এত মেলানকালিয়া নেই, ন্যাট্রামিউরের মতো ডিসঅ্যাপয়েন্টমেন্ট নেই। তাহলে কি আছে পালসেটিলায়? পালসেটিলা মাইল্ড, জেন্টেল, ইল্ডিং ডিসপোজিশন, খুব নম্র, সভ্য, ভদ্র, চুপচাপ। কিন্তু রিমাইন্ড ইট, কাউন্টার পার্টে একটা জায়গায় কিন্তু, একটা জায়গায় কেন উল্টো দিকে পালসেটিলা ইরিটেবলও হয়। বাট দ্যাট ইরিটেবিলিটি is not like that of the Nux vomica. Nux vomica is highly irritable patient. ঝগড়া শুরু করে দেবে, মারামারি শুরু করে দেবে। নাক্স ভমিকার মতো পালসেটিলা অত ইরিটেবল নয়। নাক্স ভমিকার ওই ইরিটেবিলিটি ন্যাট্রামিউরে নেই। কিন্তু আপনি যদি পেশেন্টটা প্রচন্ড রেগে গেছে, তাকে কনসোল করছেন, আরো তার রাগ বেড়ে যাবে, আরো তার কান্না বেড়ে যাবে। উইপিং ডিসপোজিশন ন্যাট্রামিউর। পালসেটিলা কি? পালসেটিলা ওয়ান্টস সিম্প্যাথি, পালসেটিলা ওয়ান্টস কনসোলেশন। চাইছে, তাতে তার মনটা স্থির হচ্ছে, তাতে পালসেটিলা পেশেন্ট রিলিফ ফিল করছে। ঠিক কাউন্টার পার্টে দাঁড়িয়ে আছে ন্যাট্রামিউর। ন্যাট্রামিউর কি না, কনসোলেশন দিলে তার অ্যাগ্রাভেশন হয়ে যাচ্ছে। এইখানে আপনি ভালো করে ধরুন পেশেন্টটাকে, এই সিমটমটা নিয়ে কাজ করুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। অ্যাঙ্গার প্লাস প্লাস প্লাস, কনসোলেশন এই আপনাকে সান্ত্বনা দিলে ভালো ভালো লাগে প্লাস প্লাস প্লাস। আরে প্লাস প্লাস দিলেই হবে না, সিমটমটাকে উকিলের মতো কোয়ারি করে জাজ করে সিমটমটার ভেতরকার অরিজিনাল এসেন্সটাকে ধরতে হবে, তবে সেই সিমটমটা নিয়ে আপনি কাজ করবেন পেশেন্টের ক্ষেত্রে। এটা খুব ইম্পর্টেন্ট। বাজিয়ে নেবেন পেশেন্টকে, সিমটমগুলোকে বাজিয়ে নেবেন। তার কারণ আমাদের মেডিকেল সায়েন্স মানেই হচ্ছে আমরা মানুষের জীবন মৃত্যু নিয়ে কাজ করি। আগে আমি ভাবতাম আমার সিস্টেমে বোধহয় জীবন মৃত্যু নিয়ে কাজ করা যাবে না, কিন্তু এখন আমি দেখি যে পেশেন্টটা যেতে বসেছে সে পেশেন্টও আমাকে দেখতে হয়। আমি মনে মনে একটা সন্তুষ্ট বোধ করি যে না, আগে ভেবেছিলাম হোমিওপ্যাথি জীবন মৃত্যু নিয়ে কাজ করা যায় না, মৃত্যু নিয়ে কাজ করা যায় না, কিন্তু এখন ক্যান্সারের পেশেন্টগুলো ও বলে ডাক্তারবাবু আপনার হাতে দিয়ে দিলাম, তো যাবেই, আপনার হাতেই যাক, যদি যায় যতদিন পারেন একটু। আমি বললাম হ্যাঁ ভাই, যা করতে পারবো তাই বলছি, এইটুকু করতে পারবো, চেষ্টা করি। আপনাদের হাতেও তাই, আপনারাও করছেন প্রতিদিন। সুতরাং একজন ফিজিশিয়ান হিসাবে যে সিমটমগুলো আপনি জীবন মৃত্যুকে নিয়ে ডিল করছেন, সেখানে আপনার পিওরিটিটা অবশ্যই থাকতে হবে। এইটা বলতে বলতে আমি পালসেটিলার সঙ্গে ন্যাট্রামিউরের তফাতের ক্ষেত্রে এইটুকুই বললাম যে পালসেটিলা ওয়ান্ট সিম্প্যাথি, আর ন্যাট্রামিউর সিম্প্যাথি দিলে কনসোলেশন, দিলে অ্যাগ্রাভেশন। রিফ্লেকশনটা কোথায়? কনসোলেশন দিয়েছেন, আরো রেগে গেছে, ইরিটেবিলিটি বেড়ে গেছে, রিফ্লেকশন গিয়ে পড়লো হার্টে, ফ্লাটারিং অফ দি হার্ট। অ্যালেন স্কিনোটে লেখা আছে, পাখির ডানা ঝাপটানোর মতো। আর কি? আর হচ্ছে রেটটা কমে যাবে, পালস রেটটা, হার্টবিটটা কমে যাবে। আপনার কোনো কোনো সময় দেখে মনে হবে এ কি রে বাবা, এই কেসটা কি তাহলে কন্ডাকশন ডিফেক্ট হয়ে গেল? যেমন আমরা ক্যালমিয়াতে পাই 42, 40, 42 পালস রেট চলে আসছে, এটা কি কন্ডাকশন ডিফেক্ট হয়ে গেল? এসএ নোড, এবি নোড, বান্ডল অফ বাঞ্চ, পার্কিঞ্জি ফাইবার্স এই কোথাও কারেন্ট জেনারেট করতে পারছে না, সেই জন্য আস্তে আস্তে কম হয়ে আসছে। অর্থাৎ স্ট্রোক অ্যাডাম সিনড্রোম যেটাকে আমরা বলি, যেটা হচ্ছে হার্ট ব্লক সেকেন্ড ডিগ্রি, এরকমও বুঝতে পারেন, এরকমও হতে পারে। ন্যাট্রামিউরের ক্ষেত্রে আপনি সে ওষুধও দিতে পারেন। যদি ফ্লাটারিং হয়, অ্যারিথমিয়া খুব বেশি হয়, তাহলে ভাবতে পারেন। কিন্তু মনে রাখবেন, যদি অর্গ্যানিক ডিফেক্ট হয় হার্টে, এইটা যদি ফাংশনাল ডিফেক্ট হয়, ফাংশনাল ডিফেক্ট হয়ে গিয়ে পালস রেট নেমে গেল, ন্যাট্রামিউর আপনি চুজ করলে, ন্যাট্রামিউরের সিমটম থাকলে, ইন্ডিকেশন থাকলে চুজ করলে ন্যাট্রামিউর সেটাকে আবার ওকে করে দেবে। কিন্তু যদি ফাংশনাল ডিফেক্ট হয়ে যায়, এসএ নোড ড্যামেজ হয়েছে, তার কারণে
ইম্পালস আসছে না, এভি নোড ড্যামেজড হয়েছে তার কারণে ইম্পালস আসছে না, বান্ডল অফ বাঞ্চ ব্লক হয়েছে ড্যামেজড হয়েছে আসছে না, আপনি কোনো দিন ন্যাট্রামিউর দিয়ে সেটাকে সরাতে পারবেন না, তার ফ্ল্যাটারিং অফ দি হার্ট চলতেই থাকবে। সরি, হ্যাঁ, ওই কারণে হলে তাহলে ফ্ল্যাটারিং অফ দি হার্ট চলতেই থাকবে। কিন্তু যদি ফাংশনাল ডিসঅর্ডার হয় তাহলে ন্যাট্রামিউর কিন্তু ওই ফ্ল্যাটারিং অফ দি হার্ট সরিয়ে দিতে পারবে। তাহলে হার্ট সিমটম বুঝলেন যে কি ব্যাপারটা কি হয়, কোনখান থেকে আসে। রিফ্লেকশনটা কিন্তু মেন্টালে স্টার্ট করে ফাইনালি ওটা ইমপ্রেশনটা এসে হার্টে পড়ে। এই জন্য পেশেন্টের ইরিটেশন থেকে, তার নার্ভাস ইরিটেশন থেকে আলটিমেটলি রিফ্লেকশনটা গিয়ে হার্টে পড়ে। অর্থাৎ আমি যখন খুব নার্ভাস হয়ে যাই তখন কি হয়, আমার বুক ধরপড় করে। ইট ইজ লাইক দ্যাট। তাহলে হার্ট সিমটম আপনি বুঝলেন, ইউরিনারি সিমটম বুঝলেন, ন্যাট্রামিউরের কনস্টিপেশন, ডাইজেস্টিভ সিস্টেমে আমার একটু আগে বলা উচিত ছিল, ন্যাট্রামিউর ইজ এ কনস্টিপেটেড ড্রাগ, কিন্তু ন্যাট্রামিউরের মধ্যে আবার ডায়রিয়াও আছে। সুতরাং ক্রনিক ডায়রিয়ার ক্ষেত্রে ন্যাট্রামিউর ইজ ভেরি গুড মেডিসিন। একটা ম্যালেরিয়া হলো, ম্যালেরিয়ার পর ক্রনিক ডায়রিয়া, ব্যাড এফেক্ট অফ কুইনাইন, বহুদিন ধরে কুইনাইন খাইয়েছেন, তারপর থেকে তার ডায়রিয়া। হেপাটোমেগালি হয়ে গেছে, লিভারটা পুড়ে আছে, বড় হয়ে আছে, প্রচন্ড গ্যাস হচ্ছে। ন্যাট্রামিউরে যে ধরনের ফ্ল্যাচুলেন্সি হয় সেই ধরনের ফ্ল্যাচুলেন্সি থাকলে দেন ইউ শুড থিঙ্ক অফ দিস ড্রাগ। কিন্তু মনে রাখতে হবে, লিভার যদি ড্যামেজড হয়ে যায়, অর্থাৎ ক্রনিক লিভার হয়ে যায়, অর্থাৎ সেখানে যদি মনে রাখবেন লিভারের, যদি আমি লিভারকে 10টা ভাগে ভাগ করি, তার মধ্যে 9টা ভাগ ড্যামেজড হয়ে গেলেও 1 ভাগ যদি ঠিক থাকে তাহলেও পেশেন্টটাকে বাঁচানো যাবে। অ্যাসাইটিস ফ্যাটাইটিস যতই হোক না কেন, পেটে জল ফল জমুক না কেন, তার কারণ হেপাটোসাইট খুব কুইক রিজেনারেট করে। 1 ভাগকে যদি প্রোটেকশন দিতে পারেন, বাকিগুলোকে যদি ইনফেকশনটা কমিয়ে দিতে পারেন আপনাদের কনস্টিটিউশনাল ড্রাগ দিয়ে, তাহলে আবার খুব দ্রুত লিভারের ওই সেলগুলো রিজেনারেট করে যাবে। কিন্তু বাকি 1টা ভাগে হাত পড়ে গেলে আর কিচ্ছু করা যাবে না। তাহলে এই হচ্ছে মোটামুটি ন্যাট্রামিউর। আর কি, ন্যাট্রামিউরে ক্রেভিং ফর সল্ট, ক্রেভিং মানে পেট খারাপ হয়েছে, শরীর খারাপ হয়েছে, জ্বর আছে, বাচ্চা গিয়ে লুকিয়ে লুকিয়ে খামচা মেরে নুন খাচ্ছে। বয়স্ক মানুষ বলেছে হাইপার টেনশন আছে, নুন খেতে বারণ করেছে, ঝামেলা লাগিয়ে দিচ্ছে পরিবারে, আমাকে নুন না দিলে স্বাদই আমি খাবোই না। তার কারণ কি? স্বাদ চাই, স্বাদ। কারণ কি? লস অফ অ্যাপেটাইট হয়ে গেছে, স্বাদ আনতে হবে, নুন দিলেই স্বাদ বাড়ে। সে বারবার সল্ট ক্রেভিং চাইছে, সল্ট ক্রেভ করছে। তার কারণ তার বডির মধ্যে একটা সল্টের একটা ডেফিসিয়েন্সি হচ্ছে। সে ক্রুড লবণ দিয়ে এটাকে চেষ্টা করছে, কিন্তু ক্রুড লবণ দিলে তার আরো খারাপ হবে। সেক্ষেত্রে তাকে ডায়নামিক সল্ট দিতে হবে, অর্থাৎ আমাদের হোমিওপ্যাথিক পোটেন্টাইজ মেডিসিন ন্যাট্রামিউর দিতে হবে। তাহলে ন্যাট্রামিউরের কোন কোন লক্ষণগুলো নিয়ে আমরা কাজ করব? আর একটা জিনিস যেটা আমি মাসমেটিক পার্সপেক্টিভ থেকে বলতে পারি, সেটা হচ্ছে ন্যাট্রামিউর একটা অ্যান্টিসোরিক, অ্যান্টিসিফিলিটিক মেনলি, অর্থাৎ ডমিনেটিং অ্যান্টিসোরিক আর বেসে সাইকোটিক। ডমিনেটিং অ্যান্টিসোরিক, বেসে সাইকোটিক বুঝবো কি করে? যদি আমি খুঁজি মেট্রি আমেরিকা, তার মধ্যে গ্লিট পাবো, অর্থাৎ গনোরিয়া যে যে বিন্দু মতো পুঁজ এসে পেনিসের আগায় থাকে, গনোরিয়াল সিমটম কিছু পাবো আমি। এমনকি ম্যালট্রিটেড অফ গনোরিয়া, দিস ইজ দ্য সাইকোটিক সিমটমস। ন্যাট্রামিউরের আমি জয়েন্টসে পেন পাবো, তার কারণ জয়েন্টসে পেন, ব্যথা ন্যাট্রামিউরের ইট ইজ অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট। এক্সট্রিমিটিস অবশ্য অন্য অনেক ড্রাগ এসে যাবে, কিন্তু জয়েন্টস পেনের ক্ষেত্রে এটা সাইকোটিক মায়াজমটা তখন আপার হ্যান্ড নেয় বলে, গ্লিটের ক্ষেত্রে সাইকোটিক মানে মায়াজমটা তখন আপার হ্যান্ড নেয় বলে। অর্থাৎ আপনি স্কিন ন্যাট্রামিউর, এক্সিমেটাস ইরাপশন, আর্টিকারিয়া, ও সাইকোটিকে আর একটা বলে দিই, সেটা হচ্ছে ওয়ার্ডস।
সামনের দিকে পেছনের দিকে ওয়ার্ডস হয়েছে কোন ড্রাগ? হাতের পেছনে, ডরসাম অফ দি ফুট, ডাল কামড়া, ডাল কামড়া, ডাল কামারা। সামনের দিকে নেট্টামিউর, নেট্টাম কার্ভ, অ্যানাকার্ডিয়াম। এই সিমটমটা কি রিফ্লেক্স করছে? এই সিমটমটা কি রিফ্লেক্স করছে? অ্যান্টিসাইকোটিক মায়োজমেটিক ফেজটাকে রিফ্লেক্স করছে। বিকজ ওয়ার্ডস হচ্ছে প্রাইমারি সিমটমস অফ দি সাইকোসিস। ওয়ার্ডস, ওটা জেনিটাল অর্গানের উপরে হলে আমি থুজার কথা ভাবি, যখন আমি এইখানে পাই তখন আমি ন্যাট্রামিউরের কথা ভাবি, বিকজ অফ দ্যাট ইট ইজ দ্য স্পেশালিটি। তাহলে ন্যাট্রামিউরের মধ্যে যখন সাইকোটিক সিমটম গুলো থাকছে তখন তার প্রেজেন্টেশনটা এইরকম হচ্ছে, আর ন্যাট্রামিউরের মধ্যে যখন শরিক সিমটম থাকছে তখন আমি ফাংশনাল ডিসঅর্ডার পাচ্ছি ডাইজেস্টিভ সিস্টেম, তখন আমি স্কিনের এক্সিমা পাচ্ছি, তখন আমি স্কিনের ক্র্যাকিং পাচ্ছি, তখন আমি স্কিনের কি বলবো অ্যাকনি পাচ্ছি, ডিফারেন্ট টাইপস অফ ইরাপশন পাচ্ছি স্কিনে, এবং আদার্স যে সমস্ত সিমটম আমরা পাই ন্যাট্রামিউরের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্কিনের ক্ষেত্রে যে আর্টিকারিয়া, ক্রনিক আর্টিকারিয়া। ন্যাট্রামিউর মানে ক্রনিক আর্টিকারিয়া। এমনি আর্টিকারিয়া ন্যাট্রামিউর দিয়ে কোনো লাভ নেই। ন্যাট্রামিউর ডালকামারার আর্টিকারিয়া আপনারা জানেন কিরকম হয়। ডালকামারার আর্টিকারিয়া কি? ডালকামারার আর্টিকারিয়ায় জ্বর থাকে কি থাকে না? শরীর গরম থাকে কি থাকে না? ডালকামারার আর্টিকারিয়ায় জ্বর ভাব থাকে কি থাকে না? কেন জ্বর ভাব আসে আর্টিকারিয়ায়? আরে ভাই বলুন, কনসেপ্ট অফ ইয়েটা বলুন একটু। ওই জন্যই তো লাগে অন্যান্য ইয়েগুলো। আর্টিকারিয়ার কোনো জ্বর থাকে না, যার জ্বর থাকে না হোল বডিতে হয় হোল বডি, which is relieved by cold. This is the exceptional. আর কি কেন জ্বর ভাব হয়? ইনফ্লামেশন হলে জ্বর হবে। কোথা থেকে ইনফ্লামেশনটা আসছে? এক্সটার্নাল থেকে অর এক্সোজিনিয়াস। কিরকম একটু বুঝিয়ে বলুন প্যাথোফিজিওলজিটা, মেটিয়ামেডিকাকে ম্যাচ করাই। এখানে তো মেটিয়ামেডিকা ম্যাচ করবে প্যাথোফিজিওলজির সঙ্গে। আমার প্যাথোফিজিওলজি পড়ার দরকার কি? আমি তো ওই পার্টটা পুরো চেপে যেতে পারতাম। কেন ইউনিভার্সিটি দিল, কেন আমাদের বিগ বসেরা এগুলোকে ইনক্লুড করলেন? কারণ বলি, এইটা আমার এমডিতে আমার ডিজার্টেশন ছিল। কারণ হচ্ছে আর্টিকারিয়া কি হয়? হঠাৎ করে ডিউ টু এক্সপোজার টু ডাস্ট, এক্সপোজার টু কোল্ড, এক্সপোজার টু এনি অ্যালার্জেন, কি থেকে কোনটা অ্যালার্জেন কি থেকে আসবে? খাদ্য থেকে আসবে না পরিবেশ থেকে আসবে না জল থেকে আসবে না হাওয়া থেকে আসবে? ভেরি ডিফিকাল্ট টু সে। আর যদি টেস্ট করাই দেখা যাবে ওই সব ভর্তি। সব তো আপনি পারেন না একটা লোককে বন্ধ করে দিতে, তাহলে তো খাওয়া দাওয়া সব বন্ধ করে দিতে হবে। তাহলে তাকে চেষ্টা করতে হবে নেচারের সঙ্গে ফিট করানো। এইটুকু আমি এই পর্যায়ে বললাম। এবার হচ্ছে আমাদের শরীরের মধ্যে একটা সিস্টেম আছে হুইচ ইজ কল্ড ইমিউন সিস্টেম। অ্যান্টিবডি বডি ডিফেন্স করে, শুধু কিন্তু অ্যান্টিবডি দিয়ে নয়, বডি ডিফেন্স করে এছাড়াও অনেক কিছু দিয়ে, যেমন ন্যাচারাল কিলার সেল, যেমন ম্যাক্রোফেজেস, যেমন স্মল প্রোটিনস লাইক দ্যাট অফ দি সাইটোকাইন, কেমোকাইন্স। দিজ আর দ্য স্মল প্রোটিন। কোভিড আসার পর আপনারা সবাই তো সাইটোকাইনের নাম শুনেছেন, ঠিক আছে? সাইটোকাইন স্টর্ম হয়ে কত লোক মারা যাচ্ছে। তা এইসব ঘটনা ঘটতে পারে। হয় কি, এই যে ব্যাপারটা, এই যে আর্টিকারিয়ার ক্ষেত্রে ধরুন এক্সপোজার টু ডাস্ট হলো, অ্যালার্জিক রাইনাইটিস এবং অ্যালার্জিক ডার্মাটাইটিস। অ্যালার্জিক ডার্মাটাইটিসটা একটা আর্টিকারিয়া হিসাবে দেখা দেয়। যখন অ্যালার্জিক রাইনাইটিস থাকে না তখন অ্যালার্জিক ডার্মাটাইটিস হয়। কিছুই না,
রাম যখন থাকে না তখন রহিম। যখন অ্যালার্জিক রাইনাইটিস থাকে, এটা অ্যালার্জিক ডার্মাটাইটিসের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, যখন অ্যালার্জিক রাইনাইটিস থাকে তখন মিউকাস মেমব্রেন অফ দি নোজ, মিউকাস মেমব্রেন অফ দি আইজ, মিউকাস মেমব্রেন অফ দি থ্রোট, মিউকাস মেমব্রেন অফ দি ইয়ার্স ওইখানে চুলকাতে থাকে, নাক দিয়ে জল পড়ে, প্রচন্ড হাঁচি, একটার পর একটা হাঁচি চলতে থাকে। আমরা যদি গলার মধ্যেটা দেখি টর্চ দিয়ে, নাকের মধ্যেটা দেখি টর্চ দিয়ে, চোখের মধ্যেটা মিউকাস মেমব্রেনটা এটা দিয়ে টকটকে লাল হয়ে গেছে। এখন লাল হলো কেন? আর এইমাত্র আমি ছিলাম টালাতে, তখন আমার কিচ্ছু ছিল না, যেই আমার বাসটা গিয়ে টালিগঞ্জে নেমেছে, আমি নেমেছি, বাসে পৌঁছেছে, আমি নেমেছি, আমার শুরু হয়ে গেল হাঁচি। কেনই বা এটা হলো? আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম কই কিছু তো ছিল না। কারণ হচ্ছে আমাদের সিস্টেমে এই ধরনের যে ডিজিজগুলোকে, অ্যালার্জিক ডিজিজগুলোকে কমব্যাট করার জন্য যে ইমিউনোগ্লোবুলিনটা দায়ী সেটা হচ্ছে আইজিই। যেই অ্যালার্জেন ঢুকলো, দ্যাট ইজ আ প্রোটিন, দ্যাট ইজ আ ফরেন বডি টু দি বডি, শরীর তখনই এই ফরেন বডিটা সম্পর্কে তার যে সিস্টেম আছে ইমিউন সিস্টেমকে ট্রিগার করে দিল। যেই ট্রিগার করে দিল, সঙ্গে সঙ্গে যার দায়িত্ব সে এগিয়ে এলো, দ্যাট ইজ আইজিই। তখন শরীর প্রচুর পরিমাণে আইজিই প্রোডাকশন করছে। আইজিই গুলো দেখতে ওয়াই শেপেড। এবার অ্যালার্জেন গুলো তো তখন তো সিস্টেমে ঘুরে বেড়াচ্ছে, তার দুটো হ্যান্ডে অ্যালার্জেন আটকে নিল, নিয়ে ব্যাক করে নিয়ে এসে মাস সেলের গায়ে ট্যাগ করে দিল। মাস সেল ওটা হচ্ছে মানে কি বলবো, ইমিউন সিস্টেমের একটা বড় সেল, মাস সেল, তার গায়ে ট্যাগ করে দিল। এইভাবে যত বেশি ঢুকেছে, অ্যালার্জেন ঢুকেছে, তত বেশি মাস সেল তৈরি হয়েছে, আর ওই ধরে ধরে মাস সেলের গায়ে ট্যাগ করে দিয়েছে অ্যালার্জেনকে। কেন করেছে? বিকজ একটা বডি মনে করছে এটা আমার শত্রুভাবাপন্ন শরীরের পক্ষে, সুতরাং ফ্রিলি ব্লাডের মধ্যে ঘুরতে দেওয়া যাবে না, এটা সিস্টেমকে ড্যামেজ করতে পারে, বড় অর্গ্যানকে ড্যামেজ করতে পারে, সুতরাং একে লোকালাইজ করতে হবে। লোকালাইজ করছে কিভাবে? ওই ধরছে আর মাসেলের গায়ে ট্যাগ করাচ্ছে। তা মাসেল কি বসে আছে? সে তো বসে নেই। যখনই ট্যাগ করছে তখনই মাসেলের ভেতরে একটা বায়োকেমিক্যাল রিয়াকশন স্টার্ট করে যাচ্ছে। ওই বায়োকেমিক্যাল রিয়াকশনের ফলে ওর মধ্যে কি তৈরি হচ্ছে? ওর মধ্যে হিস্টামাইন, তারপরে ইন্টারলিউকিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এই সমস্ত অসংখ্য কেমিক্যাল সাবস্টেন্স তৈরি হচ্ছে। এবার যত গ্রাফটা তো উঠছে, অ্যালার্জেনের গ্রাফটা বেসিকে আমি যখন বাড়িতে ছিলাম, এখানে অ্যালার্জেনের গ্রাফ, এখানে অ্যালার্জেন কম ছিল বলে আমার সিমটমটা প্রডিউসড হয়নি। যত অ্যালার্জেন ঢুকছে শরীরে, তত মাসেলটা আস্তে 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 রিয়াকশন করে ফুলতে টালিগঞ্জে গিয়ে যখন আমি পৌঁছলাম, তখন মাসেলটা ফেটে গেল। যেই ফেটে গেল, তার মধ্যে থেকে হিস্টামাইন বেরিয়ে এলো, এবং হিস্টামাইন বেরিয়ে এসে তার যেখানে মানে কাজ করার জায়গা মিউকাস মেমব্রেন, সেই মিউকাস মেমব্রেন, নাক, চোখ, গলা ওখানে চলে এলো, চলে এসে ভাসো ডায়ালেটেশন করালো, ব্লাড ভেসেলস গুলোকে ডায়ালেট করে দিল। যেই ব্লাড ভেসেল ডায়ালেট হলো, সঙ্গে সঙ্গে মোর অ্যামাউন্ট অফ ব্লাড ওখানে পৌঁছে গেল, জায়গাটা টকটকে লাল হয়ে গেল, কনজেশন হলো, ইনফ্লামেশন স্টার্ট করে গেল। যেই ইনফ্লামেশন স্টার্ট করে গেল, তখনই মিউকাস সিক্রেশন হলো। অর্থাৎ মিউকাস মেমব্রেনের মধ্যে যে গবলেট সেলস আছে, মিউকাস মেমব্রেনের মধ্যে যে মিউসিন সিক্রেটিং যে ইয়েগুলো আছে, সেলস গুলো আছে, তারা হাইপার অ্যাকশন, মানে হাইপার ফাংশন শুরু করলো। তখন প্রচুর পরিমাণে জল বেরোতে শুরু করলো, এবং তারপরে ওষুধ খাও আর না খাও, কিছুক্ষণ পরে, হ্যাঁ এটা একটা ব্যাপার আছে, ওষুধ না খাও বললেও মুশকিল আছে। তার কারণ এটা যদি কমপ্লিকেট করে, এটা আরো নিচের দিকে নেমে যায়। নিয়ে এটা তো আপার রেসপিরেটরি ট্র্যাক্টের কথা বললাম, এটা যদি কমপ্লিকেট করে লোয়ার রেসপিরেটরির দিকে চলে যায়, তাহলে ওটা অনেক সময় ব্রঙ্কাইটিস, বাচ্চাদের ক্ষেত্রে ব্রঙ্কাইটিস, ব্রঙ্কোলাইটিস, আরো পরে গিয়ে মানে নিউমোনিয়া জমে গিয়ে নিউমোনিয়া হাবিজাবি। এই যে ইনফ্ল্যামেটরি প্রসেসটা হচ্ছে, এই ইনফ্ল্যামেটরি প্রসেসটার জন্য গাটা গরম হয়ে যায়, যদি ওটা আপার রেসপিরেটরিতেই থাকে। সবসময় আপনি টেম্পারেচার হয়তো ইয়েতে ধরতে পারবেন না, কিন্তু পেশেন্ট ফিল করবে একটা সরি পেশেন্ট ফিল করবে একটা গাটা গরম গরম ভাব, করে না? বলে না ডাক্তারবাবু
জ্বর নেই বটে, কিন্তু গাটা একটু ম্যাজম্যাজ হচ্ছে, শরীরটা একটু ব্যথা ব্যথা হয়েছে, চোখগুলো লাল হয়েছে, নাক দিয়ে প্রচুর জল পড়ছে, প্রচন্ড হাঁচি, আর একটা শীত শীত করছে। বলো তো, ডেলি প্র্যাকটিসে দেখতে পাচ্ছেন তো? বরিক খুলে দেখবেন ন্যাট্রামিউর এই কেসে কত ভালো কাজ করে ন্যাট্রামিউর 30। একটা ডোজ, দুটো ডোজ যদি ন্যাট্রামিউরের সিমটম মেলে, ম্যাজিক্যাল স্টপেজ অফ দিস সিচুয়েশন। আপনি সাবাডিলা মারেন, আপনি কি বলো ওটাকে, আরো সব ছোট ছোট যে ড্রাগগুলো আছে এগুলো মারেন, কিন্তু যদি কনস্টিটিউশনাল হয়ে যায় হে ফিভার, ন্যাট্রামিউর ইজ এ ভেরি গুড মেডিসিন ফর হে ফিভার। দিস ইজ দ্য কন্ডিশন অফ দি হে ফিভার। হে ফিভার কেন নাম হয়েছে আপনারা জানেন বিদেশে? এটা হচ্ছে হে মানে হচ্ছে খড়ের ধুলো। বিদেশে এই খড়ের ধুলো বাতাসে উঠতো, তার মধ্যে দিয়ে যারা যেত সেই রাস্তা দিয়ে, ওখানে তো দুপাশে ধানের ক্ষেত, তার মাঝখান দিয়ে বড় বড় রাস্তা, এটা বিদেশিদের দেয়া নাম। ওই ধুলো ডাস্ট নিত, তাদের সর্দি কাশি শুরু হয়ে যেত। তা সেই হে ফিভারের ক্ষেত্রে ন্যাট্রামিউর ইজ এ ভেরি গুড মেডিসিন। এই জন্য আমাকে প্যাথোফিজিওলজিটা জানতে হবে যে কোনটা কমন কোনটা আনকমন। এই জন্য আমাকে জানতে হবে যে আমি কতটা, আবার যখন সিমটমটা চলে যাচ্ছে, এই জন্য জানতে হবে আমার যখন সিমটমটা চলে যাচ্ছে, অ্যালার্জিক রাইনাইটিস যখন সিমটমটা চলে গেল, তখন দেখা গেল ফলো ওইখানে আমার নাক দিয়ে চোখ দিয়ে জল বেরোচ্ছে না, আই ফিলস ওকে, বাট হঠাৎ করে দেখা গেল আমার চুলকানি শুরু হয়ে গেল, আর্টিকারিয়া, অর্থাৎ অ্যালার্জিন গুলো তখন স্কিনে গিয়ে ইনফ্ল্যামেশন করছে। দিস ইজ কল আর্টিকারিয়া। এই আর্টিকারিয়ার ক্ষেত্রে ক্রনিক রেকারেন্ট আর্টিকারিয়া, কোন মেডিসিন? ক্রনিক রেকারেন্ট আর্টিকারিয়া। খুব সুন্দর আলোচনা হচ্ছে আজকে আপনাদের সঙ্গে আমার, ইন্টারাকশন। বলুন, ক্রনিক রেকারেন্ট আর্টিকারিয়া বারবার ফিরে আসছে, বহুদিন পর পর মানে কিছুদিন পর পর ফিরে আসছে। এমনি তো ডাল ক্যামেরা দিয়েছেন ছেড়ে গেছে, অ্যাকিউট কন্ডিশনে একটা ন্যাট্রামিউর 30 দিয়েছেন ছেড়ে গেছে, বেলোডোনা দিয়েছেন ছেড়ে গেছে, হঠাৎ করে এসছে অ্যাকোনাইট দিয়েছেন ছেড়ে গেছে। কিন্তু ক্রনিক রেকারেন্ট আর্টিকারিয়া কে বলবে? আমি বলে দিই, ক্রনিক ব্যাসিলিনাম না, হ্যাঁ ব্যাসিলিনাম না, না, chronic recurrent urticaria Surinam. very is a heparsal. Patient is very chilly. Patient is very chilly. শীত করছে প্রচন্ড, যেখানে শীত করবে, হেপারসাল will be the drug. যদি হেপারসালপের অন্যান্য সিমটম মেলে তবেই। এই নয় কি আমি chronic recurrent urticaria মানে একটা নোসোলজিক্যাল নাম বললাম আর আপনি দিয়ে দেবেন, not that. So this is the entire situation. Don't try to commit the symptom, but your level best to try to perceive the drug, to perceive the essence of the symptom, and to evaluate the symptom properly, and try your level best. After evaluation of those symptoms, try your level best to gather and finally formation of the totality. আর কখনো মেট্রিয়া মেডিকাকে আমি আমার ছাত্রদের বলে এসেছি, আপনাদের কাছেও বড় জোরে প্রার্থনা করি, আপনাদের নির্দেশ দেওয়ার আমার কোনো অধিকার নেই, আমি শুধু বড় জোরে আপনাদের অনুরোধ করতে পারি, রেপার্টোরিয়াল বেস্ট মেট্রিয়া মেডিকা পড়তে যাবেন না। রেপার্টারি একটা হেল্প নিতে পারেন, কিন্তু ফাইনাল জাজমেন্ট থাকুক মেট্রিয়া মেডিকার হাতে। আমাকে আমাদের একজন বিখ্যাত ডাক্তার বলেছিলেন, তাকে আমি কোনোদিন দেখিনি রেপার্টারি হাতে নিতে। সিঙ্গেল মেডিসিনে প্রেসক্রিপশন করতেন, আমরাও করি, সিঙ্গেল মেডিসিনে প্রেসক্রিপশন করতেন, দুটো ডোজ পরপর দুদিন সকালে দিতেন। আমি বললাম, স্যার আপনি তো কোনোদিন দেখি না রেপার্টারি করো মুখ করে বলতে। বলে মেট্রিয়া মেডিকা দিয়ে আমার হয়ে যায়, বুঝলি, যে 2-1% এদিক ওদিক হয় ওটা আমি ভাবি ওটা আমার জন্য নয়, মানে এরকম যোগ করে বেরিয়ে যেতেন। সুতরাং রেপার্টারি মানে হচ্ছে একটা স্টিফ, আমরা ক্লাসে নাচতে নাচতে অনেক ছেলেদের শেখাতে পারি, অমুক সিমটম বলো তো কি কি ড্রাগে ফার্স্ট গ্রেড অমুক, সেকেন্ড গ্রেড অমুক। আপনি অবাক হয়ে যাবেন, এমন অনেক ড্রাগ আছে যে ড্রাগটা আমরা ইউজ করি। আচ্ছা, ক্যালকেরিয়া কার্ব সল্টে ক্রেভিং দেখুন তো, ক্যালকেরিয়া কার্ব তো সল্ট পছন্দ করে। আমি রেপার্টারি গ্রেড, সেকেন্ড গ্রেড, অথচ জিম পছন্দ করছে
এটা যদি জানি আর সল্ট পছন্দ করছে, ঝাঁপিয়ে পড়ি ক্যালকেরিয়া কার্ভের। বাট ক্যালকেরিয়া কার্ভ আপনি রেপার্টারি করুন সেকেন্ড গ্রেড। তা সেকেন্ড গ্রেড আমরা নেব না তা না, যদি ফার্স্ট গ্রেডের একান্তই অভাব হয় আমাকে সেকেন্ড গ্রেডে নামতে হবে, যদি তাও অভাব হয় থার্ড গ্রেডে নামতে হবে। কিন্তু যত নামবেন আপনার স্ট্রেংথ অফ প্রেসক্রিপশন উইল বি উইক। এটা আমি আমার নিজের চোখে দেখি, নিজের প্রতিদিন প্র্যাকটিসে দেখি। আর ওইসব হাবি জাবি শক্ত জিনিস তৈরি করার কোনো দরকার নেই। প্রেসক্রিপশন, ইউর থিঙ্কিং উইল বি সিম্পল অ্যাকর্ডিং টু দি এসেন্স অফ দি সিমটম। সিম্পল থিঙ্কিং করুন, বিশাল বিশাল চিন্তা প্রথমে করতে যাবেন না। ড্রাগের ওপরে সিম্পল থিঙ্কিং থাক, ড্রাগটাকে সিম্পলি বোঝার চেষ্টা করি, অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাইড পার্সপেক্টিভটা হোক সিম্পল। ন্যাট্রামিউট আমরা যেভাবে জানি, যেভাবে চিনি, সেইভাবেই প্রেসক্রিপশন করি, রেজাল্ট আসবেই আসবে। সেদিনে একটা কেসে আমি আপনাদের গল্প করি কিরকম। আমি মিস করেছিলাম একটা বাচ্চা, তার বেকারস টিউমার হয়েছে। বেকারস টিউমার বোঝেন তো? বেকারস টিউমার হচ্ছে মানে এই পপলিটিয়াল ফোসার মধ্যে যে সিস্ট গুলো হয় ওগুলোকে বলে বেকারস টিউমার। পড়বেন, নেটে খুলে পড়ে নেবেন। ওটার মধ্যে ফ্লুইড থাকে। বাচ্চাটা আমার 1 বছরের ট্রিটমেন্ট হয়ে গেছে, আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। এদিক ওষুধ দিচ্ছি, ওদিক ওষুধ দিচ্ছি, সিমটম মেনেই ওষুধ দিচ্ছি, কিন্তু কিছু করতে পারছি না। তার মানে হচ্ছে আমি পারফেকশনে পৌঁছতে পারিনি। করতে করতে বাচ্চাটার আমি যখন প্রায় মানে এ হবে না, ছেড়ে দিতে হবে, চলে যাবে পেশেন্টটা, এই অবস্থায় খালি চেনাশোনা লোক বলে সে আমাকে সময় দিচ্ছে। এই অবস্থায় বাচ্চাটার মা বললো, ডাক্তারবাবু ওকে কি আর কৃমির ওষুধ দেবো? তার মানে বলছে ওই যে আমি এই অ্যালোপ্যাথিতে একটা কৃমির ট্যাবলেট খাওয়াই। আপনি কে খাওয়াতে বলেছি? না আপনাকে বলা হয়নি, একদম বন্ধ করবেন, খাওয়াবেন না। না পাছা চুলকে খুব রাত্রিবেলা কাঁদে, ঝামেলা করে। আমি বললাম যে খাওয়াবে না, খাওয়াবেন না, তা এইটা বলেননি কেন আমাকে? ঠিক আছে। আর বাচ্চাটা পেটটা বড়, আমি তো দেখছি। আর তখন আমার চোখ পড়ছে এগুলোর ওপর। আর কি দেখছি? বাচ্চাটা ঘুম পেয়েছে করছে, মানে অনেক রাতের দিকে এসেছে, ঘুম পাচ্ছে। আর খিদেটা জিজ্ঞেস করলাম, বলে মানে মানে পেলেই খায়, এইমাত্র খাচ্ছে তো এইমাত্র খাচ্ছে। লাস্ট যেটাতে আমি কনফার্ম করলাম ড্রাগটাকে, যে এই ড্রাগ ছাড়া কিছুতেই হবে না, সেটা হচ্ছে সিনা না? হ্যাঁ সিনা? হ্যাঁ ডাক্তার না, এখনো সিনায় তো যায়নি। ডাক্তারবাবু এইটা বাচ্চাটা সবসময় পেটের ওপরে ঘুমোয়। ক্যালকেরিয়া কার্ভ। নো, সিনা। সিনা এইখানে এই যে পেটের উপরে ঘুমোয়, ক্যালকেরিয়া কার্ভের ইয়ে খুলে দেখবেন, কি বলে, দ্য গাইডিং সিমটম। ওটা ক্যালকেরিয়া কার্ভে যাবেন না সিনায় যাবেন, ওটা গ্রেডেশনে কে কোথায় আছে এটা দেখে আপনি ফাইনালাইজ করবেন। নাহলে আলটপটা হালকা সিমটম নিয়ে করলে আপনার বেরিয়ে যাবে। তো সিনা প্রেসক্রাইব হলো 1 ml একটা ডোজ। তা কোথায় আছে লুকিয়ে ড্রাগটা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে। রিসেন্টলি একটা ডেইয়ার্স ডিজিজ বলে, একদম মানে আমি দেখাতে পারতাম, সেই সময় আর নেই। এইখান থেকে এইখানে পুরো ওয়াটসের মতো ভর্তি হয়ে গেছে, পিঠের সামনে পিছনে। পেশেন্টের বাবা স্টেটমেন্ট দিচ্ছে, না বাবা না মাকে নিয়ে এসেছিল, মা স্টেটমেন্ট দিচ্ছে গত 6 বছর ধরে আমার ছেলেটাকে নিয়ে আমি এরকম ঘুরছি অ্যালোপ্যাথদের কাছে, দিচ্ছে, কমে যাচ্ছে, আবার হচ্ছে। এখানে একটু হালকা চুলকানি আছে, আর এরকম মনে হচ্ছে যেন আছিলের মতো, একদম পুরো ভয়, এখান থেকে এইখানে সামনেটা ভর্তি, পেছনটা ভর্তি। হচ্ছে না। বাচ্চাটা কি দেখে আমি প্রেসক্রিপশন করলাম, বললাম না বেশি কিচ্ছু দরকার নেই, জিভটা দেখাতো, জিভটা বার করেছে, ঝাপ করে লাল পড়ে গেল। আমি আমার পাশে যে বসেছিল আমি বললাম আর কিছু দরকার হবে?
তখন সে বলছে না, আমি বলছি না, মার্সল আমি তখন মার্সল দাঁড়ান স্যার, আমি বলছি না, আমার আরো দরকার হবে, আমার আরো দরকার হবে। হিট থেকে লাল পড়ে যায় সিফিলিনাম কোন ড্রাগ, কাদের, কোন মায়াজমের? সিফিলিটিক, ইট ইজ মাইজোটিক। সিফিলিটিক মায়াজম। আপনি ডেয়ার্স ডিজিজের ব্যাকগ্রাউন্ডে যান, এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, একটা পার্টিকুলার জিনের নাম আছে, যে জিনটা ডিফেক্টিভ হলে এইটা বারবার ফিরে আসবে। ডেয়ার্স ডিজিজ খুব আনকমন ডিজিজ, মানে লাখে একটা পাওয়া যায়, আমার ভাগ্যে জুটলো। বিশ্বাস করবেন না, আমি তখন খুঁজে বেড়াচ্ছি যে আর একটা সিমটম যদি পাই আমি একে প্রেসক্রাইব করব। তখন যে বসেছিল তাকে বললাম নাকটা ওর মুখের কাছে নিয়ে যান তো, নাকটা মুখের কাছে নিয়ে, আমি বললাম আরেকটু দেখতে চাই, জিজ্ঞেস করো তো চুলকানিটা কখন বাড়ে? বলছে রাত্রেবেলা। রাত্রিবেলা চুলকানি বাড়ে, এটা যেমন সিফিলিটিকেও আছে, রাত্রিবেলা চুলকানি বাড়ে, সাইকোসিসও আছে। কিন্তু কাউন্টার করছি কি দিয়ে? ফেভারে আনছি কি দিয়ে? ড্রাগের স্যালিভেটেড টাং, প্রচন্ড অফেন্সিভনেস, ঘামে গন্ধ, তার সঙ্গে প্রস্রাবেও গন্ধ, এবং প্রস্রাবে এরকম সাদা সাদা গুঁড়ো গুঁড়ো জমে যায়। মানে আর অপেক্ষা করিনি, মার্কসল 0/1 0/2 ফার্স্ট প্রেসক্রিপশনে, তার পরের ইয়েতে দেখা যাচ্ছে 50% হয়ে গেছে, জড়ে গেছে। ট্রিটমেন্ট ইজ গোয়িং অন। সেকেন্ড দিন এসেছিল, 03 04 দেওয়া হয়েছে, আশা করছি সবটা চলে যাবে। এবং কোথায় হাত দিয়েছি, কোথায় হাত দিতে পেরেছি? একদম জেনেটিক লেভেলে। এবার হচ্ছে জেনেটিক লেভেলে আমরা কি করতে পারি? আমি কি ভগবান নাকি যে জেনেটিক ডিসঅর্ডার গুলোকে সারিয়ে দিতে পারবো? থ্যালাসেমিয়া তো তাহলে সেটা সারিয়ে দিতে পারবো, তাহলে নোবেল প্রাইজ পেয়ে যাবো না। আমরা কি করতে পারি জেনেটিক ডিসঅর্ডারে? জাস্ট উই ক্যান মডিফাই দ্য ডিজিজটাকে মডিফাই করতে পারি। এটা একটা সিমটম জাজ ডিজিজের, যে স্কিনের ওপরে তার রিফ্লেকশনটা দিয়েছে। আমি যদি মায়াজমটাকে স্যাটিসফাই করতে পারি, এটা ভেতরে চলে যেতে পারে, দিয়ে চুপচাপ বসে থাকতে পারে, আর কিছু নাও হতে পারে। আবার যদি কোনো সিমটম আসে তখন দেখবো। কিন্তু এখন যদি মায়াজমটাকে আমি স্যাটিসফাই করতে পারি, তাহলে স্কিনের ওপরে যে রিফ্লেকশনটা দিয়েছে সেটাকে স্যাটিসফাই করে আমি অন্তত পেশেন্টটাকে কিছুদিনের জন্য মায়াজমটাকে ডরমেন্ট স্টেটে পাঠাতে পারি। অ্যান্ড দিস ইজ আ মডিফিকেশনস অফ দি জেনেটিক ডিসঅর্ডার, যেটা হোমিওপ্যাথিতে বলে। এবার আমি চলে যাব আমার কেসগুলোতে, দিয়ে শেষ করব। আপনারা একটু লক্ষ্য করুন কেসগুলো। তো আমার লাস্ট ফেজ অফ কি বলবো lecture, a bird's eye view on natramure with case presentation. Just here I am presented 2 cases only, more than 2 cases are there, but আপনাদের মানে আমি এর অবতারণা করতে চাই না, কি বলবো, মানে আপনাদের যাতে লস অফ ইয়ে না হয়ে যায়, সেই জন্য ইন্টারেস্ট। তা আমি এখানে আপনাকে 2টো কেস দেখাবো। একটা কেস হচ্ছে, ফার্স্ট কেসটা দেখাবো থাইরয়েডের একটা কেস, হাইপার, মানে এটা হচ্ছে এক্সোপথলমিক গয়টার। এক্সোপথলমিয়া আপনারা জানেন, এটাকে অন্য ভাষায় বলা হয় গ্রেভস ডিজিজ। এই গ্রেভস ডিজিজ, এই ছেলেটি এই কত বয়স হবে, 30-32 বছর বয়স হবে, হ্যাঁ 30 বছর। তা ও আমার কাছে এসেছিল 22শে মার্চ, সরি 2022 সালে 30শে মার্চের মতো। তা ওকে আমি যখন দেখি তখন ওর এই এক্সোপথলমিয়া, দ্যাট মিনস চোখগুলো এরকম বড় বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চোখগুলো বড় বড় হয়ে গেছে। এবং ওর তখন হাইপার থাইরয়েডে সাফার করছে, ওর চোখগুলো এরকম বড় বড় বেরিয়ে আসছে, চোখের মণিগুলো। এই অবস্থায় ও আসে, অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট চলছিল কিন্তু সেখানে কিছু হচ্ছিল না। ও তখন আমাদের কাছে চলে আসে, অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট বহুদিন ধরে চলেছে। তারপরে আমাদের কাছে চলে আসে, চোখটা আমার ঠিক করে দিন এই বলে।
তা আমি সব কেস হিস্ট্রি নেওয়ার পর, ডিটেল কেস হিস্ট্রি নেওয়ার পর তারপরে আমি এসেন্স অফ দি সিমটম, ইভ্যালুয়েশন অফ দি সিমটম, টোটালিটি করে আমার সেই যা আসার ন্যাট্রামিউর এলো এবং আমি ওকে 0/1 0/2 প্রেসক্রাইব করলাম। তারপরে সেকেন্ড যেটা দেখুন, তখন ট্রিটমেন্ট কন্টিনিউড, এটা ওর বাড়িতে তোলা ছবি, ও আমাকে হেল্প করেছে। তখনও ওর এই কন্ডিশন ছিল, তখন ট্রিটমেন্ট চলছে, ট্রিটমেন্ট কন্টিনিউ করতে করতে আমরা প্রায় পৌঁছে গেছিলাম যখন 0/5 6-এর পরেও পৌঁছে গেছিলাম। তখন প্রথমে আমরা 14 ডোজ করে শুরু করেছিলাম, পরে 10 ডোজে নিয়ে এসেছিলাম। কিন্তু তখন সিমটম এরকম ছিল। তারপরে আরো ট্রিটমেন্ট কন্টিনিউড হতে শুরু করলো, মানে ট্রিটমেন্ট চলতে শুরু করলো। তারপরে আমরা এরপরে প্রেসক্রিপশন 1 ml একটা ডোজ, 10 ml একটা ডোজ এবং ফাইনালি আমরা 50 ml একটা ডোজ দিয়েছিলাম। এইটা যেটা অবস্থাটা ছিল, এটা খুব সম্ভবত 10 ml একটা ডোজে এই অবস্থায় এলো। ট্রিটমেন্ট কন্টিনিউড উইথ ইমপ্রুভমেন্ট অফ দি পেশেন্ট। দেখুন চোখের মণিগুলো আগের থেকে অনেকটা ঠিক হয়ে চলে এসছে, দেখা যাচ্ছে। তা এটা, হ্যাঁ, এটা আমাদের চেম্বারের মধ্যেই তোলা, অনেকটা ঠিক হয়ে চলে এসছে। তারপরে যখন 50 ml দেওয়ার 1 মাস পরে যখন আমি ওকে আবার নিলাম, আবার ছবি নিলাম, তখন নর্মাল সাইজ অব দি আইবল হয়ে গেল। দিস ইজ কল্ড এক্সোপথলমিয়া। এটা আমি একটা কম্পারেটিভ করেছি এখানে, যে বিফোর ট্রিটমেন্ট কি থেকে শুরু করেছিলাম এবং আফটার ট্রিটমেন্ট 50 ml দেওয়ার পর ফাইনালি ওর কিরকম নর্মাল পজিশনে চলে এলো, নর্মাল সাইজ অব দি আইবল হয়ে গেল। এটা আমাদের হোমিওপ্যাথি ওষুধ দিয়েই সম্ভব হয়েছে এবং প্রথমে 50 মিলিসিমাল, পরে সেন্টিসিমালে আমি এসেছিলাম। এবং এখানে আমি কি, আমার প্ল্যান অফ ট্রিটমেন্ট কি ছিল, প্রেসক্রিপশন অ্যান্ড ফলো আপ, আমি ডিটেল বলতে যাইনি, আমি খালি আমার মানে প্ল্যানটা বলেছি, আপনাদের প্ল্যানটা বলছি। এখানে আমাদের কাছে সবই রাখা আছে, সমস্ত ডিটেলস, কেস টেকিং থেকে শুরু করে এভরিথিং রাখা আছে। অ্যাজ পার হোমিওপ্যাথিক প্রিন্সিপাল অ্যান্ড ফিলোসফি আমরা ভিভিড কেস রেকর্ডিং করেছিলাম, ইভ্যালুয়েশন করলাম, তারপর টোটালিটি করে সিলেকশন অ্যান্ড প্রেসক্রিপশন কি করলাম আপনার তো বলেইছি, এবং ফলো আপ ধীরে ধীরে কিভাবে হলো। ন্যাট্রামিউর 0 to 1 থেকে 0/6 পর্যন্ত, প্রথমে 14 দাগ, 0/1 0/2 14 দাগ করেছিল। পরবর্তীকালে আমরা পেশেন্টের ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে ডোজটা কমিয়ে আনি, 10 ডোজে আনি। তারপরে 0/6 পর্যন্ত আসার পর আমরা জাম্প করি, একটু স্পিডি কিওর করার জন্য আমরা সেন্টিসিমালে আসি, তার কারণ শেষের দিকে একটু স্ট্যাগনেশন চলে আসছিল, স্লো ডেভেলপমেন্ট হচ্ছিল বা বোঝাই যাচ্ছিল না, লাস্ট 3টে ভিজিটে প্রায় বোঝা যাচ্ছিল না এরকম একটা অবস্থা। আমরা তখন চেঞ্জ অফ পোটেন্সি করার সিদ্ধান্ত নিই এবং 1 ml দিই। তারপরে আবার বহুদিন ওয়েট করি, তারপরে কিছুটা ডেভেলপমেন্টের পরেও স্ট্যাগনেশন, তখন আবার 10 ml এবং ফাইনালি আমরা 50 ml দিয়ে এটাকে কমপ্লিট করি। এবং তার কি পজিশন ছিল 50 ml দিয়ে দেখতে পাচ্ছেন। এবং লাস্টলি আমরা ওর টেস্টও করেছিলাম, বিফোর অ্যান্ড আফটার ট্রিটমেন্ট টেস্ট করে আমরা দেখতে পাই এটা এখানে সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম চলে এসছে, অর্থাৎ ক্লিনিক্যালি যেটাকে আমরা হাইপারথাইরয়েডিজম বলবো তার নিচে চলে এসছে, এটা সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম। এটাও আমাকে বাদ দিয়ে বাইরে থেকে টেস্ট করতো ভয় যে কি হচ্ছে। তাই এইটা গেল একটা কেস। সেই কেসটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে ন্যাট্রামিউর দিয়ে প্রথমে দিয়ে শুরু করে শেষ পর্যন্ত ন্যাট্রামিউর হাইপোটেনসিটি। এইখানে একটা আমার খুব ভালো কথা মনে পড়ে গেল ন্যাশ সেখানে বলেছেন, আমি এখানে দেখানোর চেষ্টা করেছি হাইপোটেন্সি ন্যাট্রামিউর কিভাবে কাজ করতে পারে, এবং সেখানে তিনি ন্যাট্রামিউর এবং অন্যান্য কিছু ড্রাগ, ক্যালি গ্রুপের একটা ড্রাগ, সম্ভবত ক্যালিকার্ড, এবং আর একটা ড্রাগ আমার ঠিক খেয়াল করছে না। মোস্ট অফ দি প্রফেশনালস আমাদের হাইপোটেন্সি যেতে ভয় পান, কিন্তু হাইপোটেন্সিতে কিভাবে কিওর হয়, তবে হাইপোটেন্সিতে যাওয়ার আগে অবশ্যই আপনাকে হাইপোটেন্সির ফেভারে যে যুক্তিগুলো থাকে সেই যুক্তিগুলো আপনাকে মেনে চলতে হবে। আমাদের ট্রিটমেন্টে একদম সিম্পল যে রুলসগুলো আছে সেগুলো যদি আমরা ঠিক মেনে যাই, মানে আমরা ইমপ্রুভমেন্ট পাবোই। সুতরাং সেই আমাদের প্রেসক্রিপশন প্রসিডিওরও তাই হবে,
একেবারে সিম্পল ন্যাট্রামিউর, অত হাবিজাবি চিন্তা করার দরকার নেই, অত কমপ্লেক্সিটি করে চিন্তা করার দরকার নেই, অত শুধু লাফিয়ে বলার দরকার নেই এই আমি একটা সিমটম পেলাম তার থেকেই দিয়ে দিলাম ছাড়িয়ে গেল। নো নো অ্যান্ড নো, জাস্ট টু সি দ্য কেস, জাস্ট সিম্পলি রেকর্ড, কেস রেকর্ডিংটা যেন খুব ভালো হয়, সব সিমটম যেন আসে, মাথায় অ্যানালিসিসটা যেন ঠিক থাকে, কি দিয়েছি, কেন দিচ্ছি, কত দিচ্ছি। পোটেন্সি একটা ইম্পর্টেন্ট জিনিস। তো পোটেন্সি অনেক সময় দেখা গেল, আমি এমনও দেখেছি 200 1M 10M নো রেসপন্স, তারপরে যখন সিএমএ তুলে দিলাম না 50M না সিএমএ তুলে দিলাম, সঙ্গে সঙ্গে তার কিওর হয়ে গেল। এবং তার আগের 3টে হাই পোটেন্সিতে আমি কোনো রেসপন্স পেলাম না, কিন্তু যখন আমি সিএমএ পৌঁছলাম দেখলাম রেসপন্স দিয়ে দিল। এটা ভেরি ডিফিকাল্ট টু সে। হয়তো এটাই আমি অ্যানালিসিস থেকে মনে করছি যে ম্যাগনিচিউড অফ দি ডিজিজ, অর্থাৎ রোগের যে ম্যাগনিচিউড এবং ডেপথ অফ দি ডিজিজ, এই পোটেন্সিগুলোর সঙ্গে মিল ছিল না বলে তাকে ফুললি ইরেডিকেট করতে পারছিল না। যখনই মিললো এবং আমি বারবার অ্যানালিসিস করার চেষ্টা করছি যে আমি ঠিক আছি তো, আমি যে ওষুধটা দিয়েছি এটা ঠিক তো, বারবার আমি আবার রিকনসিডার করে কেসটাতে পৌঁছেছিলাম যে না এটা ঠিক আছে, এবং সেই মনের মানে জোরের উপরে ভিত্তি করেই আমি পরের হায়ার পোটেন্সিটা দেওয়ার চেষ্টা করেছি এবং ফাইনালি রেজাল্ট পেয়েছি। এভাবে আপনারাও আপনাদের নিজেদের সঙ্গে প্রতি মুহূর্তে জিজ্ঞেস করবেন নিজেকে যে যা করছি ঠিক করছি তো, যা করছি শুধুমাত্র কতগুলো স্টিরিওটাইপ প্রেসক্রিপশন করছি না তো, যা করছি আমার যা রুলস অ্যান্ড রেগুলেশনস, আমার যা ফিলোসফি, আমার যা প্রিন্সিপালস তার সেটা মেনে করছি তো। এইগুলো যদি ঠিকভাবে করা যায়, ছোটবেলায় আমরা ছোটবেলায় মানে আমাদের ডাক্তারির ছোটবেলার কথা বলছি, এখন আমি হাসি যে তখন আমরা কত কেস মিস করেছি, তখন আমরা কত কেস মানে স্পয়েল করেছি, এখন বুঝতে পারি। এবং এটা সকলকার ক্ষেত্রেই হবে, একটা সময় গিয়ে আপনার রিয়ালাইজেশন হবে, একটা সময় গিয়ে মেটিয়ামেডিক্যাল রিয়ালাইজেশন হবে, একটা সময় গিয়ে পোটেন্সি ডোজের রিয়ালাইজেশন হবে, তারপরে রিপিটেশনের রিয়ালাইজেশন হবে, কখন আপনি সেন্টিসিমালে থাকবেন, কখন আপনি ইয়েতে যাবেন কি বলে 50 মিলিসিমালে থাকবেন, কখন সেন্টিসিমালে যাবেন, এগুলো সব আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে একটা সময় গিয়ে। তা আমি সেকেন্ড কেসটা দেখি, আজকের মতো আমার বলা শেষ করব। সেকেন্ড কেসটা শুনুন। এটা একটা টিউমার, বাঁ দিকের গালে একটি ছেলে, বাঁ দিকের গালে তার হয়েছিল নমস্কার, শোনা যাচ্ছে? বাংলাদেশের দিনাজপুর থেকে একজন পেশেন্ট, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ শুনুন ভালো করে মন দিয়ে। তার বাম গালে টিউমার ছিল। তার আগে একবার তার ওই টিউমারটি অপারেশন হয়েছিল এবং পরবর্তীকালে অপারেশন হওয়ার পরেও কিন্তু তার সমস্যার সম্পূর্ণ সমাধান হয়নি। তিনি আমাদের কাছে এসেছিলেন এবং আমাদের কাছে ঠিক সেই মুহূর্তে কি তার সমস্যা নিয়ে এসেছিলেন সেইটা উনি আপনাদের সামনে পরিষ্কার করে বলবেন, তারপরে আমি আবার ওনাকে প্রশ্ন করবো। ভাই বলুন, আপনার কি কি সমস্যা নিয়ে আপনি আমাদের কাছে এসেছিলেন? আসলে আমার এই সমস্যাটা ছিল ছোটবেলা থেকে। আমার যখন প্রায় 5 বছর বয়স, তখন থেকে আমার মা বাবা গালের মধ্যে দেখতে পাইছে। তখনকার তারা ট্রিটমেন্ট করছিল। আমি ঢাকা একবার নিয়ে আসে ঢাকা পিজি হাসপাতালে, তখনকার আমার ছোটবেলায় অপারেশন করছিল একবার। অপারেশন করার পরে প্রায় 1-2 বছর পরে আবার বোঝা হয়নি, তারপর আবার 3-4 বছর পরে বোঝা গেল। সেটা তখনকার হচ্ছে এখান থেকে শিখতে এই চোখের এই নিচে চলে আসছে। পরে আমার তো চোখ প্রায় বন্ধ হয়ে গেছিল। তো তারপর আমি আবার চোখের অপারেশন করাচ্ছি 2বার। চোখের অপারেশন করার পরে আর মাঝখানে অনেকদিন দেখা যায়। তারপর আবার এই হঠাৎ 2-3 বছর ধরে আমি গালের মধ্যে আবার অনুভব করলাম যে আমার গালের মধ্যে ছোট ছোট 2-1টা ইয়া আছে। কিন্তু এখন এই আপনার কাছে আশা লাগে। তারপরে আমার বোঝা গেল, তখন আমি বুঝতেছিলাম যে বড় হচ্ছে। বড় হইতে হতে তারপর এমন একটা পর্যায়ে চলে গেলো যে হালকা জ্বালা অনেক হচ্ছে, সমস্যা হচ্ছে। তারপর আমি আপনার সঙ্গে গেলাম, তখনকার কি আমার গালের ইয়াটা অনেক খুলে গেছে। আমার এমন অবস্থা হচ্ছে নানাটা গাল প্রায় এক সময়। তারপরে তো আপনার কাছে গেলাম, যখন আপনার কাছে তারপরে আপনি আমাদের কাছে এলেন এবং আপনি আমাদের ট্রিটমেন্টটা নেওয়ার পর ওনার 4-5 বার আপনি ট্রিটমেন্ট নিয়েছেন। ট্রিটমেন্টটা নেওয়ার পর এই মুহূর্তে আপনি কেমন বোধ করছেন যদি একটু আপনি পরিষ্কার করতে? আপনার যখন এখানে আমি প্রথমটা গেছি, তখনকার আমার মনে করেন যে জ্বালা পোড়া প্রথমে খোলা ছিল, ওটা একবারে স্বাভাবিক। প্রায় মনে হয় 1 বছর আগে যেরকম ছিল তখনকার মতন হয়ে গেছে। তারপরে
যে যখন আমি 2 বা 3 বার মনে করেন প্রতি মাসের ওষুধ নিলাম, তারপর ইদানিং এখন বোঝা যাচ্ছে যে আগে তো আমি গালের মধ্যে হাত দিয়ে আগে টিউমারে আমার হাত নিতাম, কিন্তু এখন বোঝা যাচ্ছে টিউমারের সাইডে মনে করেন অনেক অংশে হচ্ছে আগের মতন মাংস বোঝা যায়, আর টিউমারটা ছোট হয়ে গেছে এটা বোঝা যায়, অনুভব করা যায়। টিউমারটা ছোট হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে পরীক্ষা, বুঝতে পারছি। আর কি বুঝতে পারছেন? এখন আর কি আমি তো অন্য অনেক জায়গায় প্রায় আগে বাংলাদেশেও আমি ওষুধ খাচ্ছি, তখনকে তেমন নতুন ক্রিয়া বুঝি না, রেসপন্স বুঝি না, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে কিছু হলেও কাজ হচ্ছে। এখন ওই হালকা একটু জ্বালাপোড়া হয়, শুধু বোঝা যাচ্ছে যে আমি মনে হয় যে আগে তো একদম শিওর ছিলাম না যে জিনিসগুলা কমতেছে কিনা, কিন্তু এখন আমি হঠাৎ করে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমার হচ্ছে ওষুধ হলেও কাজ হচ্ছে। তাহলে আপনারা শুনলেন যে টিউমারটা যে সাইডে ছিল তার থেকে টিউমারটা আস্তে আস্তে কমছে, তাই দুবার 3বার বোধহয় অপারেশন করার পরে টিউমারটা আবার রেকার করছিল। এই অবস্থায় আমরা সমস্ত পেশেন্টটা টেস্টিং করি, টেস্টিং করে একদম অন দ্য বেসিস অফ সিমটম সিমিলারিটি আমাদের ন্যাট্রামিউর আছে এবং আমরা তাকে ন্যাট্রামিউর প্রেসক্রাইব করি। ন্যাট্রামিউর প্রেসক্রাইব করার পর বর্তমানে আমরা শুরু করেছিলাম ন্যাট্রামিউর 0/1 0/2 থেকে, তারপর 0/2 0/4 করে পরপর আস্তে আস্তে আমরা এখন 0/7 0/8 এ রান করছি। পেশেন্টের কন্ডিশন, পেশেন্টের টিউমারের সাইজ রিডিউস হয়েছে। আমি এখন যেটুকু আছি সেটুকু হচ্ছে একটু জ্বালা ভাব আছে, বাকিটা তার অনেকটাই কম বলে পেশেন্ট এখন আপনাদের সামনে জানাবো। তারপর দেখা যায় আশা করছি যে কিছুদিনের মধ্যেই এটা আরো ভালো পজিশনে চলে যাবে। ধন্যবাদ। তা এই কেসটা, লাস্ট কেসটা যেটা, সেটা হচ্ছে যে একটা সাইকোটিক, মানে ন্যাট্রামিউরের একটা সাইকোটিক সাইড যেটা বারবার রেকার করছে, এবং সাইকোটিক ডমিনেন্সির জন্য আমরা আমাদের হিস্ট্রি থেকে দেখতে পেয়েছি সাইকোটিক ডমিনেন্সির জন্য বারবার টিউমারটা কিন্তু ব্যাক করে আসছে। এই পেশেন্টটার বেসিক্যালি ফার্স্ট স্টেজে এর কিন্তু প্রচন্ড সর্দি কাশি অ্যালার্জিক রাইনাইটিস ছিল, এবং এর সাইনাসের মধ্যেও গ্রোথটা পৌঁছে গেছিল। তো যাই হোক, সমস্ত কনসিডার করে আমরা একে ন্যাট্রামিউর দিয়েছিলাম, এবং তাতে দেখা যাচ্ছে যে ন্যাট্রামিউরের এই যে ম্যাটারটা, এটা আমাকে খুব, মানে এই যে সানহিট ন্যাট্রামিউরের যতটা না, সানহিট হচ্ছে সাচ এ থিংস, মানে এটা হচ্ছে ন্যাট্রামিউরের বিষ খাওয়ার মতো। মানে ন্যাট্রামিউর যদি পেশেন্ট হয়, সে যদি রোদে বেরোয়, মানে একটা পেশেন্ট যদি বিষ খেয়ে নেয় হলে তার শরীরের মধ্যে যেরকম প্রচন্ড তোলপাড় শুরু হয়ে যায়, ন্যাট্রামিউর পেশেন্ট যদি রোদে বেরোয় তার এই তোলপাড়টা শুরু হয়। এই এসেন্স অফ দি সিমটমটাকে আমাদের ধরতে হবে। ওইখানে কিন্তু ন্যাট্রাম কার্ভের তফাৎ, ন্যাট্রাম কার্ভের সঙ্গে তফাৎ। ন্যাট্রাম কার্ভ সিমটম ছিল না, রোদে বেরোলে সিমটম তৈরি হলো, ঠিক আছে, কিন্তু ন্যাট্রাম মিউরের পেশেন্ট যদি হয়, সে কিন্তু যদি রোদে একবার বেরোয় তাহলে তার লাইফ হেল করে দেবে, বিশেষ করে হেডেক এবং যেটা মাইগ্রেন। তো এই কেসেও তার প্রচন্ড কপাল যন্ত্রণা হতো, প্রচন্ড একটা বমি বমি ভাব ছিল প্রথমের দিকে। তারপর এই অপারেশন করার পর এগুলো অনেকটা সরে যায়, কিন্তু হিস্ট্রি তো রেখে গেছে, ইতিহাসটা তো আমাদের লাগবে। তার উপরে বেস করে আমরা ন্যাট্রামিউর দিয়ে পেশেন্টটা এখন অনেক ভালো আছে, গ্রোথগুলো অনেক কমে গেছে, হালকা একটু স্লাইড জ্বালা আছে, আশা করছি ওটাও চলে যাবে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই আমার বক্তব্য। এবার আপনাদের কেমন লাগলো আপনাদের সেটা একটু। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় ডাক্তার মিলন সেনগুপ্ত স্যারকে। অত্যন্ত সুন্দর একটি কেস অ্যানালাইসিস সঙ্গে ন্যাট্রামিউরের এত বিস্তারিত আলোচনা স্যার করলেন। আমরা সত্যি গর্বিত যে এমন একজন স্যারকে আমরা কাছে পেয়েছি। স্যারকে অত্যন্ত ধন্যবাদ দিয়ে আজকের আর ক্লাসটি আমরা বেশি দূর এগোবো না, কারণ অনেক রাত হয়েছে। কারোর কিছু মনে হ্যাঁ স্যার, মনে স্যার অনেকেরই আসবে, কিন্তু আজকে যদি মনে আসে অনেক রাতও হয়ে যাবে, সেই কারণে না আমরা
মনের ব্যথা আমি কয়েকজনকে একটু ডেকে নিচ্ছি স্যার আমরা। মনের ব্যথা যদি কিছু থাকে। বিশ্বনাথ দত্ত স্যার, বিশ্বনাথ দত্ত স্যার আপনি বলুন। স্যার খুব সুন্দর। নমস্কার স্যার। হ্যাঁ বিশ্বনাথ, খুব আপনার দুটো কেসই খুব ভালো লাগলো। এর আগের বার ইউরিনের ব্যাপারটা দেখিয়েছিলেন, ওইটাও খুব ভালো লেগেছিল। ও সে ভালো আছে, ক্যাথিটার খুলে দিয়েছি। কস্টিকামের ব্যাপারটা খুব সুন্দর ছিল। ক্যাথিটার খুলে দিয়েছি পুরো। হ্যাঁ হ্যাঁ দেখাবো ক্যাথিটার যে খুলে দিয়েছি, সেটা কোনো একটা সময় দেখাবো। স্যার আমার অনেক অনেক প্রশ্ন ছিল, একদিন আপনি আসুন, আমরা সবাই প্রশ্ন করবো আপনাকে। একদম। এই যে একদম কেসটা হচ্ছে কি, যে ছোটবেলার থেকে মেয়েটা একটু পুলিশ ঘেঁষা, হ্যাঁ ছোটবেলাতে। এরপরে যা হোক সম্বন্ধ করে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে তার একটা ইস্যু হয়েছে। তারপরে ও হাজবেন্ড একটু মাঝে মাঝে ট্যুরে নিয়ে যায়। সে সল্টলেকে থাকে মেয়েটা, মানে শ্বশুরবাড়ি। তা উপরে তো এখন সল্টলেকে যাওয়া অবস্থা, একটা সাথে ঠিক আরেকটা সাথে লাভ দিয়ে চলে যাওয়া যায়। তা অনেক বাইরে বাইরে বহিরাগতরা এসে থাকে। তা 3 তলা একটা ছেলে থাকে, আর ওরা থাকে 4 তলায়। তা 4 তলার থেকে 3 তলা ছেলেটার সাথে চোখে দেখা দেখি হয়ে ওদের একটু ভালো লেগে গেছে। তারপরে বর নেই। তারপরে নিচে নেমে গিয়ে ফুচকা খাচ্ছে ছেলেটাও, গিয়ে ওর ফোন নাম্বার নিয়েছে। এবার ফোনে বিভিন্ন রকম কুপ্রস্তাব দেয়। তো এইটা বাবা জানতে পেরে, মানে বাবা মানে হচ্ছে মেয়ের বাবা, জানতে পেরে ওকে বকাবকি করেছে। এইগুলো কি স্বামী তোকে যদি ডিভোর্স দিয়ে দেয় তখন তুই কি করবি, আর ওর সাথে যাবি? ও তো তোকে নিয়ে গিয়ে হয়তো বিহারে থাকে, গিয়ে বলবে যা দাঁড়াও তোমাকে পিসির বাড়িতে রেখে যাচ্ছি, পরে দিয়ে আমি তোমাকে আমার বাড়িতে নেবো। ওটা তো পিসির বাড়ি না, ওটা মাসির বাড়ি আছে, তোকে বিক্রি করে দিল। তুই কি করবি এগুলো? এরকম তুই কেন তুই ফোন নাম্বার দিতে গেলি? হ্যাঁ দে ওই ছেলেটার ফোন নাম্বার দিয়ে বলেছে তোমার নামে এফআইআর করবো, এফআইআর করলে পরে তোমাকে ওই ছেলেটা তখন পালিয়ে গেছে। এখন মেয়েটা এরকম যে হঠাৎ হঠাৎ করে ছোটবেলা থেকেই এরকম পুরুষ ঘেঁষা প্রেমে পড়ে যায়। তা তখন আমি জিজ্ঞেস করলাম ও কি অন্ধকার ভালোবাসে না পূর্ণিমা চাঁদ ভালোবাসে? বলে না না ও অন্ধকার ভালোবাসে। তা আমি জিজ্ঞেস করলাম ও ঝড় তুফান থেকে? বলে আর বৃষ্টি ঝড় তুফান হলে সোজা ছাদে যায়, ছাদে গিয়ে তো ভেজে আমাকেও নিয়ে যায়, বাবা মাকে সঙ্গে করে। এরকম করতে করতে একটা সিমটম বললো, এই যে বাচ্চাটা হয়েছে সবার সামনেই ও ব্রেস্ট ফিডিং করা, মানে একটা লজ্জা শরম নেই। তা যা হোক দেখেন, এদিক দিয়ে ও অল্পতেই প্রেমে পড়ে যায়, নেটটা মিউট। হ্যাঁ, এদিক দিয়ে ছোটবেলা থেকে আমি দেখেছি মেয়েটাকে একটু পালসিটি ঘেঁষা। তারপরে আবার এখন কথা বলছে। এই যে মানে কি করে স্যার বয়স কত? বয়স এখন 25-26 হবে। বাচ্চা কাচ্চা আছে? 7 মাসের ছেলে হয়েছে, এখন 7 মাস। আচ্ছা, তারপর এখন কথা হচ্ছে কি, বলছে আপনি এটা ঠিক করে দিন আমাকে বলছে। এখন আমি নেটটা মেরে আসছে, এদিক দিয়ে হাইয়েস্ট মেসেজ চলে আসছে, যেমন সবার সামনে, আবার সবার সামনে গোপন অঙ্গের পার্টে চুলকা একটা লজ্জা শরম বলে নেই বলে। এই যে আপনি আপনার কথাগুলো বেশ সুন্দর লাগে। তা এই যে মেন্টাল ব্যাপারটা, এই যে এসেন্সটা আমি কিভাবে নেব? এসেন্সটার জন্য আপনাকে যেটা করতে হয়, মানে যেটা করতে হবে, এটা তো একদিনের ব্যাপার হয় না, এটা মানে বহুদিন ধরে করতে 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 তাহলে তখন আপনি এসেন্সটায় পৌঁছে যাবেন। এটা একদিনে শিখে আপনি পরের দিন করতে পারবেন না। এসেন্স আমি আমার ক্লাসেও বলতাম যে এসেন্স যদি মেটেরিয়া মেডিকার, এটা আসলে ডিপেন্ড করে কি টিচাররা এটা পড়াচ্ছেন। অর্থাৎ ছাত্রছাত্রীদের এসেন্স শেখাতে হলে টিচারকে খুব মানে খুব ইমোশনাল হতে হয়, সাবজেক্টে ইমোশনাল হতে হয়। সাবজেক্টে যদি ইমোশনাল হয় তাহলে সে সাবজেক্টটা খুব ইমোশনালি পড়বে, কিন্তু ইমোশনাল হতে গিয়ে সেটা যেন কখনো এক্সাজারেটেড না হয়ে যায়, মানে মানে কি বলবো, অযথা ফুলিয়ে ফাঁপিয়ে না হয়ে যায়। অর্থাৎ সেখানে একটা ব্যালেন্স থাকা চাই, যে এই সিমটমটা যদি আমার হতো তাহলে আমি কিভাবে প্রেজেন্ট করতাম,
কষ্টটা যদি আমার হতো তাহলে আমি কিভাবে বলতাম? আমাকে তখন নিজেকে রুগীর আসনে বসিয়ে রুগীর মতো করে ভাবতে হবে, এই সিমটমটা যদি আমার হতো তাহলে আমি কি করে, এই কষ্টটা যদি আমার হতো আমি কিভাবে বলতাম, আমি কিভাবে ভাবতাম, আমার কি হতে পারতো, এরকম ভাবে এসেন্সটা। আর হচ্ছে যে গভীরতায় গিয়ে ভাবতে হয় সিমটমগুলোকে, যে এই সিমটমটার কি মিনিং, এটা কেন বলছি। আমি একটা এক্সাম্পল দিই, মানে কিছুদিন আগে এই কেসগুলো আমি আপনাদের দেখাইনি, মানে তাহলে তো সারা রাত হয়ে যাবে। একটা সল্টলেকের চেম্বারে একটা মেয়ে 23 বছর বয়স, একটা এসেছিল আমার কাছে জলপাইগুড়ি থেকে। রোগটার নাম হচ্ছে ইরাটোম্যানিয়া, খুলে দেখবেন। এটা জয়রঞ্জন রাম বলে একজন আছেন কলকাতা বিখ্যাত সাইকিয়াট্রিস্ট, এই জয়রঞ্জন রাম এই কেসটা দেখেছে। কেসটা কি না, একটা 23 বছরের মেয়ে বোধহয় পড়ছিল, কি বলে, মাস্টার্স করছিল সোশ্যাল সায়েন্সে নাকি সে। তা হঠাৎ করে সে ওই যখন কোভিডের টাইমে সে যখন বাড়িতে ছিল বহুদিন ধরে, ঘরের মধ্যে বদ্ধ ছিল, সেই সময় রাত দিন সে খালি মোবাইল ঘাঁটতো, মোবাইল নিয়েই পড়ে থাকতো। তা সেই মেয়ে হঠাৎ করে একটা শুরু হলো কি, যে তার হঠাৎ মনে হলো যে কোনো একজন সেলিব্রিটি হচ্ছে তার প্রেমিক, একজন বিখ্যাত সেলিব্রিটি, তার বিখ্যাত মানে আর কি ভালো গান গায়, আমি তো অত বিখ্যাত দেখি না। এটা হচ্ছে জয় রাজবর্মন না কি নাম, শিল্পী না, জয় বর্মন, খুব গান, সুন্দর গান ফান গায়। ওই কি নাম, ওই যে এখন অরিজিৎ সিং এর সব গান গায়। তা যাই, ওরা সব জানে সব ইয়াং জেনারেশন। তা সেই জয় রায়বর্মন না জয় বর্মন হচ্ছে তার প্রেমিক, এইটা সে ভাবতে শুরু করলো। এবং শুধুমাত্র তাই নয়, সে কিছুদিন পর থেকে মানে তার যে সমস্ত খুঁড়তুতো জ্যাঠতুতো সব বোনেরা আছে তাদেরকে বলতে শুরু করলো, তারা সব একসঙ্গে থাকে। এবং বলতে বলতে এমন একটা জায়গায় সে চলে এলো, মানে সে কিছুটা মানে পাগলের মতো পর্যায়ে চলে এলো, যে সে রাজবর্মনের সঙ্গে দেখা করবেই। বাবাকে ধরে জোর করে সে পৌঁছালো সেখানে, এবং স্টেজ থেকে যখন ছেলেটি গান গিয়ে নেমে যাচ্ছে, সে তখন তার হাতটা গিয়ে ধরেছে, ধরে বলছে, এই তুমি আমার সঙ্গে, তোমার এতদিনের সম্পর্ক, তুমি এখন আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? সেই বিখ্যাত আর্টিস্ট ওকে হাতটা ঝটকা দিয়ে ছড়িয়ে দিয়েছে, দিয়ে বলছে, ধর আপনাকে আমি চিনি না, আপনি কি এইসব ব্যবহার করছেন কেন, যান, বলে সে ছেড়ে দিয়ে চলে গেছে। এইরকম ভাবে কলকাতাও একবার দেখা করেছিল, কিন্তু সেবার আর পৌঁছতে পারেনি কাছে। কিন্তু তারপর থেকে মেয়েটা প্রচন্ড ডিপ্রেশনে চলে যায়, যে ওই ভদ্রমহিলা, ওই ভদ্রলোক ওকে অ্যাডমিট করেনি বলে। তারপর থেকে বহু ঘটনা গেছে, সারা রাত বসে কাঁদে, সবসময় করে, মোবাইল ঘাঁটে, আর সবসময় মনে হয় আর মোবাইলটা হাতছাড়া করবে না, মোবাইল হচ্ছে ওর কাছে প্রাণ, মোবাইলটা হাতছাড়া করবে না কেন? তা এই ধরনের রুগীদের যে সেন্সেশনটা হয়, যে সেলিব্রিটির সঙ্গে আমার অ্যাফেয়ার্স, সেলিব্রিটি সবসময় আমাকে সংকেত পাঠাচ্ছে, ভালোবাসার সংকেত, এবং ওই মোবাইলের মধ্যে দিয়ে মনে করে মেসেজ পাঠাচ্ছে। গাড়িতে যাচ্ছে, সামনে একটা গাড়ির নাম্বার প্লেট দেখে মনে করে ওই নাম্বার প্লেটগুলো ওই এক একটা সংখ্যার মধ্যে দিয়ে ওর প্রেমিক ওকে মেসেজ পাঠাচ্ছে। এমনকি তখন অন্যকে সরে যেতে বলে, এই সরে যেত, মানে সে কি একটা দেখছে আর কি। এরকম বহুদিন ধরে এগুলো চলেছে, প্রায় পড়াশুনো ছেড়ে দেওয়ার মতো অবস্থা, কান্নাকাটি করে সবসময়, মানে পাগলের মতো হয়ে গেছে। সেই অবস্থায় আমার কাছে নিয়ে আগে জয়রঞ্জন রামের কাছে ছিল, তা ওষুধপত্র খেয়ে কিছুতেই হচ্ছে না। তা যাই হোক, একটু কমেছে, কিন্তু চলছে সব ঘটনা। তা আমার কাছে নিয়ে আসা হলো, আমি সব দেখলাম, সব দেখে ঠেকে এই ডিপ্রেশন, আর এই ডিপ্রেশনে কেন মেয়েটা পৌঁছলো, এটা আমি অ্যানালিসিস করার চেষ্টা করলাম। এবং জয়রঞ্জন রাম খুব সুন্দর করে এটার করেছেন, কি বলে এটাকে, মানে এটাকে ডায়াগনোসিস করেছেন, ইরাটোম্যানিয়া হচ্ছে সাচ কেস, যেখানে কোনো মানুষ, মানে কোনো মেয়ে বা কোনো ছেলে মনে করে তার সঙ্গে কোনো বড় মানুষের, মানে সেলিব্রিটির প্রেম আছে। সেই মেয়েটির মধ্যে তাই ঘটেছে। আমি প্রথমে মেয়েটির মা আর মাসিকে জিজ্ঞেস করলাম সব, তারপরে মেয়ে বার করে দিলাম, তারপরে মেয়েটিকে নিয়ে বসলাম, তার সব কিছু বললাম, তারপরে আমি ডিসিশন নিয়ে নিলাম যে আমার প্ল্যান অফ ট্রিটমেন্ট হবে মেয়েটিকে ডাইরেক্টলি আঘাত করা। না হলে ও হাজার তুমি ওকে দাও, মানে তুমি প্রমাণ দেখাও যে এটাও
ফ্যান্টাসির মধ্যে চলছে, এটা কোনো সত্যি কিছু নয়, ও বিশ্বাস করবে না হাজার বললেও, মানে মুখের কথায় কোনো বিশ্বাস করবে না। একটাই হচ্ছে ওকে ডাইরেক্টলি এটা শুনিয়ে দিতে হবে। তখন আমি বললাম, ডাকলাম ওর মাকে আর মাসিকে যে ও কিন্তু সিন ক্রিয়েট করতে পারে, আপনারা তৈরি থাকবেন, আমি বলার পর যদি কিছু অসুবিধা হয় আপনার ভেতরে চলে আসবে। তা আমি মেয়েটিকে বসিয়ে ডাইরেক্টলি বললাম, দেখো তুমি কিছু মনে করো না, তুমি খুব বাড়াবাড়ি করছো, তুমি এটা ভাবছো এটা একদম ফালতু, হতেই পারে না। জয় বর্মন হচ্ছে তোমার থেকে, সে কোথায় আর তুমি কোথায়? মানে তুমি এইভাবে লাইফটা নষ্ট করছো, এটা একেবারেই ফালতু ফালতু ব্যাপার, এটার মধ্যে কোনো সত্যতা নেই। তুমি এটা একদম, মেয়েটা মুহূর্তের মধ্যে মাথাটা এরকম নিচু করে নিয়ে ঝরঝর করে কাঁদতে শুরু করলো। আমি বললাম যে ঠিক আছে, আমি তারপরে সব কেস হিস্ট্রি দেখে ভালো করে দেখে টেকে নিয়ে প্রেসক্রিপশন করলাম ন্যাট্রামিউর 0/1 0/2 দিয়ে আমি ছেড়ে দিলাম। ঠিক 3 দিন পরে মেয়েটার, কলকাতাতেই ওরা ছিল, মেয়েটার বাবা আমাকে ফোন করছে যে ডাক্তারবাবু মেয়েটা তো আগে কান্নাকাটি করতো না, এখন কি ওষুধ দিলেন বা কি, মানে যাই হোক হোমিওপ্যাথি খাইয়ে তো এখন দেখছি মানে কান্না থামছে না, সবসময় চোখে জল। আমি বললাম যে হ্যাঁ এই এফেক্টটা আরো কিছুদিন চলবে, আপনারা ওকে সবসময় লক্ষ্য রাখবেন, তার কারণ একবার সুইসাইডাল মানে অ্যাটেম্প করেছিল। আপনারা সবসময় ওকে লক্ষ্য রাখবেন, কোনো সময় ওর কাজ ছাড়া করবেন না, ওকে কাজ ছাড়া করবেন না, তাহলে কিন্তু সে রেসপন্সিবিলিটি আপনাদের। করতে 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 চুপ হয়ে গেল, আর ওদের দিক থেকে কোনো খবরই নেই। 1 মাস 10 দিন পরে হঠাৎ করে একদিন আমি সল্টলেকে চেম্বার দেখে, কিছুদিন মানে আমি বলছি 2-3 সপ্তাহ আগে, হঠাৎ করে মানে তাই আমি শেষ করে উঠে যাচ্ছি, ওদের কাছে চেম্বারে ফোন এলো যে জলপাইগুড়ি থেকে ওই পেশেন্টটা আসছে, আপনি স্যার উঠে যাবেন না। তা আমি, আমার নিজেরও একটা ইন্টারেস্ট ছিল যে ব্যাপারটা দেখার যে কি হয়েছে, কি রেজাল্ট হলো। আমি তখন বললাম এত রাতে 8টা বেজে গেছে, তখন আমাকে তো বাড়ি ফিরতে হবে বারাসাত, তা এত রাতে শুধু শুধু আপনারা নিলেন কেন এই কেসটা, অ্যাপয়েন্টমেন্ট নিলেন কেন? বলে না স্যার ওই কেসটা তো আমাদের ইন্টারেস্ট আছে, কি হচ্ছে দেখা। যথারীতি মেয়েটির মাসি এবং মেয়েটির মা মেয়েটিকে নিয়ে ঢুকলো। মেয়েটি ঢুকছে আমার চেম্বারে একদম হাসতে হাসতে এসে ঢুকলো, আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। আমি বললাম আচ্ছা তুমি খুব ভালো আছো, বসো। তা আমার সঙ্গে একটু আধটু কথা বলে আমি বললাম যাও তুমি চলে যাও। মেয়েটি বাইরে পাঠিয়ে দিলাম। বাইরে একজন পুরুষ কেউ ছিলেন, তাকে আমি বললাম ওই দুজনকে যে চোখে রাখতে বলি। তারপরে মেয়েটির মা আর মেয়েটির মাসি সব ডিটেল বললো ডাক্তারবাবু প্রায় 60-70% চলে গেছে, আর এখন একটু আধটু বলে, পুরোটা আর কিছু বলে না। আমি বললাম তবুও আপনারা এখনো লক্ষ্য রাখবেন, এখনো সবটা হয়নি আমার বিশ্বাস অনুযায়ী। যাই হোক আমি আজকে ওষুধ দিয়ে দিচ্ছি, আবার তখন আমি 03-04 দিয়ে দিলাম। তো মেয়েটা কোয়াইট একদম, মানে যে মেয়েটা হাসছিল না, ডিপ্রেশনের একদম পুরো চূড়ান্ত পর্যায়ে ছিল। আমি বললাম এর মধ্যে কেমন ছিল? বললো ওই প্রথম কদিন কেঁদেছিল, তারপর থেকে এখন আর কিছু করে না, এখন ওই ওর পড়াশোনায় মন দিয়েছে, ওর কি প্রজেক্ট আছে সেসব নিয়ে খুব ব্যস্ত। আমি বললাম এইতেও যত ব্যস্ত থাকবে তত ভালো, মনটা তত ঘুরে যাবে। আর আপনারা কিছু বলবেন না, আমি যা বলার বলবো। প্রথম ধাক্কা একটা দিয়েছি, পরবর্তীকালে আবার ওকে মেন্টাল ধাক্কা যদি প্রয়োজন হয় আবার দেবো। তা এখন বলেছে ইয়েকে যে এই একটা ছেলে দেখতো, বিয়ে করতে হবে। বলছে কেন? বলছে একদিনই বলেছে ওইটা, যে ওই রাজবর্মনকে জবাব দিতে হবে যে আমারও বিয়ে হয়। যাই হোক এই পরিস্থিতিতে কেসটা আছে, এখন ভালো আছে মেয়েটা, এখনো লাস্ট যা খবর পেয়েছি তাতে মেয়েটা ভালো আছে, এখন ন্যাট্রামিউ দিয়ে এটা ভালোর দিকে যাচ্ছে, এই আর কি। আর একটা কেস হচ্ছিল একজন মহিলার এইখানে একটা ফোলা টিউমারের মতো, সেটাও ন্যাট্রামিউ দিয়ে কমেছে, সেটাও সাইকোটিক ফেজে আর কি। আর এটা তো ফাংশনাল ডিসঅর্ডার, মেন্টাল ডিসঅর্ডার, এটা তো শরিক বেস রয়েছে আর মেন্টাল ডিসঅর্ডার, একে আলটিমেটলি অন্য ওষুধে যেতে হবে, যা আসবে সেই অনুযায়ী, মোট কথা যা আসবে তাই দেবো, কোনো ফ্যাসিনেশন নেই, কোনো মানে রাখবেন না, যা চোখের সামনে আসবে ওইখানে বসে যা আসবে দেবো। দ্যাটস অল ফর টুডে। স্যার এটা কি বলে ইলেকট্রিক ম্যানিয়া নাকি ইরোটোম্যানিয়া? EROTOMANIA গুগলে টাইপ করুন, পরিষ্কার এটা পরিষ্কার পড়ে ফেলুন। আমরা অজয় কুমার দাস স্যারকে পেয়েছি। আরে অজয় দাস আমার সবচেয়ে প্রিয় লোক। স্যার আজকের ক্লাস সম্পর্কে যদি কিছু বলেন তারপরে আমরা শেষ করব। সবচেয়ে প্রিয় লোক আমার প্রিয় বন্ধুবর ডক্টর মিলন সেনগুপ্ত,
অবশ্যই আমার নমস্কার খুব স্যার, প্রিয়। ভালো থাকবেন। আরে নমস্কার 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 বলো না, আমরা দুজনে একই সহযাত্রী, একই সঙ্গে আমাদের কত যাই হোক, আজকে যে ক্লাসটা হলো এটা থেকে আমার যে এসেন্সটা আমি পেয়েছি, যে বিং এ হোমিওপ্যাথ প্রত্যেকের প্যাথোফিজিওলজিটা জানা যে কতটা প্রয়োজন, অবশ্যই এটা কিন্তু এখান থেকে পরিষ্কার। অবশ্যই অবশ্যই। আর আমি কোনো একটা গ্রুপে এই যখন ক্লাসের মধ্যে আমাদের আজকে আর্টিকেরিয়া নিয়ে কথা হচ্ছিল, তখন মাস্ট সেলে কথাটা উঠেছে। আমার মনে হয় এখানে আমরা যারা আছি অনেকেই হয়তো এটা নিয়ে এখন আর হয়তো মনে নেই, কিন্তু মাস্ট সেলটা সম্পর্কে আমি তাদেরকে বুঝিয়েছিলাম, বলেছিলাম, পড়িয়েছিলাম, চেষ্টা করেছি তাদেরকে বোঝানোর, আমার যেটুকু জানা আছে এটা শেয়ার করার, কিভাবে হিস্টামিনটা সেখানে অ্যাক্ট করে। তো এই যে প্যাথোফিজিওলজি যদি জানি আমরা, তাহলে যে আমাদের মেডিসিন সিলেকশনে কতটা সুবিধে হয় সেটা অবশ্যই। কিন্তু আজকে পরিষ্কার। আর এই যে আজকে সোডিয়াম ক্লোরাইড নিয়ে যে পড়ানো হলো, এটা সবার আগে আমাদের প্রত্যেকের জানা দরকার যে হিউম্যান বিইং হিসাবে আমাদের সেল দিয়ে গঠিত বডি টিস্যু, এবং টিস্যুতে যে অ্যাকশন পোটেনশিয়াল আছে, নার্ভাস টিস্যু হোক আর মাসকুলার টিস্যু হোক, যাই বলুক না কেন, অ্যাকশন পোটেনশিয়ালিটির জন্য আমাদের কিন্তু সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম প্রয়োজন। এবং বিশেষ করে কার্ডিয়াকের ক্ষেত্রে এবং নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে সেখানে সোডিয়ামের যে কি বিরাট রোল। আমাদের যে সোডিয়াম পটাশিয়াম চ্যানেল রয়েছে, তো এই চ্যানেলগুলো অ্যাকশন হয়। হ্যাঁ, আমি 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 মনে হয় উদ্দীপনাতে এই ক্লাসটা করিয়েওছি অ্যাকশন পোটেনশিয়ালের, এবং সেখানে সোডিয়াম পটাশিয়াম চ্যানেলগুলো দিয়ে যেভাবে আমাদের কাজটা করে সেটা বুঝিয়েছি, দেখিয়েছি। তো সেই ক্ষেত্রে আজকে আমার প্রিয় বন্ধু যে বললো, যে ক্লাসটা নিল, এটা আমাদের প্যাথোফিজিওলজিটা কত প্রয়োজন, এটা প্রত্যেকে মনে হয় একটু অনুধাবন করলে আমাদের আগামী দিনে চিকিৎসা অনেক অনেক অগ্রগতি হবে, হোমিওপ্যাথিকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারবো। যাই হোক, আজকে অসাধারণ এক ক্লাস হয়েছে। আমার বন্ধুবর্গকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে এগিয়ে নিয়ে চললেই ঠিক আছে। আপনার ভালো লাগলেই আমার ভালো লাগবে। একদম 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 একদম। ধন্যবাদ স্যার। আজকে আপনার ক্লাস পেয়ে আমরা খুবই আনন্দিত এবং উপকৃত। এই জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি স্যার। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার সকলকে আমার পক্ষ থেকে, নমস্কার।